আচ্ছা, এগুলো তো দেখতে পাচ্ছেন তাই না? জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে। শোনেন, এখন তাইলে বলি। সেটা হলো যে প্রথম কথা হলো যে রেসিডেন্ট ব্যক্তি যদি হয়, স্বাভাবিক ব্যক্তি, সে মানে রেসিডেন্ট হবে যদি সে মিনিমাম 183 দিন বাংলাদেশে থেকে থাকে। হুম। তো মিনিমাম 183 ডেজ, মানে লিভিং ইন বাংলাদেশ। এর আগে তো এটা 182 ডে ছিল না? 182 ছিল আগে মনে হয়। ওয়ান লিভিং এইটি থ্রি হলো। ইন বাংলাদেশ, একটু লিখে নি, দাঁড়ান। আচ্ছা, তাইলে প্রথম কথা হলো, যদি কোনো স্বাভাবিক ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল, সে যদি ডিউরিং দ্য ইনকাম ইয়ার, আর ইনকাম ইয়ার মানে হলো ফিনান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন বাংলাদেশে, ইন্ডিয়াতে হলো এপ্রিল টু মার্চ। তো যাই হোক, তা আমাদের দেশে যদি কোনো ফিনান্সিয়াল ইয়ারে, কোনো ইনকাম ইয়ারে কমপক্ষে 183 দিন বাংলাদেশে অবস্থান করে, তাহলে সে হবে রেসিডেন্ট। আর আরেকটা টেস্ট আছে, সেকেন্ড টেস্ট। সেটা হলো ডিউরিং দ্য ইনকাম ইয়ারে যদি সে মিনিমাম 90 দিন থাকে, আর আগের 4 বছরে যদি মিনিমাম 1 বছর থাকে, তাহলেও সে হবে রেসিডেন্ট। এখন যদি ডিউরিং দ্য ইনকাম ইয়ারে সে 90 দিনের কম থাকে, আগের 4 বছরে যদি 4 বছরও থাকে, তাতে কিছু যায় আসে না, সে নন রেসিডেন্ট হবে। তো সুতরাং দিনক্ষণ দিয়ে আমাকে বিচার করতে হবে যে কতদিন বাংলাদেশে ছিল। কোনো বিদেশি নাগরিক বা বাংলাদেশের নাগরিক, সে যাই হোক না কেন, ধরেন বাংলাদেশের একজন নাগরিক বিদেশে চাকরি করে, বিদেশের একজন নাগরিক বাংলাদেশে চাকরি করে। তো বাংলাদেশে চাকরি করলে সে ওই ফিনান্সিয়াল ইয়ারে কতদিন ছিল, তার উপরে ডিপেন্ড করবে সে রেসিডেন্ট না নন রেসিডেন্ট ফরেনার হবে। তো এই গেল প্রথম কথা। আর ওই আপনি বলছিলেন যে আগে ছিল এটা 182 দিন, এটা 2 বছর হয় 183 দিন। মানে নতুন আয়কর আইনে এটা হয়ে গেছে 183, একদিন বাড়ছে। আগের আয়কর আইনে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে এটা ছিল 182 দিন। এটা ঠিকই বলছেন। আচ্ছা, গেল। এরপরে আসেন কোম্পানির ক্ষেত্রে, বলছে কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট। যদি পুরোপুরি বাংলাদেশ থেকে হয়ে থাকে, তাহলে সেটা রেসিডেন্ট। আর যদি বিদেশ থেকে কলকাঠি নাড়ায়, তাহলে সেটা হবে নন রেসিডেন্ট। যেমন বিদেশ থেকে বাংলাদেশের অনেক কোম্পানি আছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যে বিদেশ থেকে কলকাঠি নাড়ায়, সে সবগুলো কিন্তু নন রেসিডেন্ট কোম্পানি। যেমন আপনি বাটা শু বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেন, এরকম লিন্ডে বিডি থেকে শুরু করে ব্রিটিশ আমেরিকান টোবাকো থেকে শুরু করে বাংলাদেশে যত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সব কলকাঠি, মানে কল এবং কাঠি সব কিন্তু নাড়ায় বিদেশ থেকে। তো বিদেশ থেকে যদি আংশিকভাবেও নাড়ায় আর আংশিকভাবে বাংলাদেশ থেকে নাড়ায়, তাও নন রেসিডেন্ট হবে। তবে নন রেসিডেন্টের কোনো ট্যাক্স রেট নাই কিন্তু, মাইন্ড। নন রেসিডেন্ট কোম্পানির কোনো আলাদা ট্যাক্স রেট কিন্তু আমাদের ফাইন্যান্স অ্যাক্টে আপনি পাবেন না। আমাদের ফাইন্যান্স অ্যাক্টে কি পাবেন? যদি লিস্টেড কোম্পানি হয়, যদি নন লিস্টেড হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, সিগারেট কোম্পানি হয়, হ্যাং ত্যাং ইত্যাদি, মোবাইল ফোন কোম্পানি হয়। কিন্তু নন রেসিডেন্ট কোম্পানি যদি হয়, তার ট্যাক্স রেট কত হবে সেটি আপনি খুঁজে পাবেন না। তো নন রেসিডেন্ট কোম্পানিকে আপনাকে ফেলতে হবে ওই যেগুলো আছে, আইদার প্রাইভেট অর লিস্টেড, এর মধ্যে আপনাকে ফেলতে হবে। সোজা কথা। যেমন কথার কথা, বাটা শু কোম্পানি। বাটা শু কোম্পানি যদিও একটা মানে নন রেসিডেন্ট কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে যেহেতু লিস্টেড, এই কারণে সে লিস্টিং এর বেনিফিটটা পায়, এই যে 20% ট্যাক্স রেটের বেনিফিটটা পায়, সেরকম আর কি। তো যাই হোক, মানে নির্ভর করে যে আমাদের লিস্টেড কি নন লিস্টেড, এটার উপরে ট্যাক্স রেট ডিপেন্ড করে কোম্পানির। রেসিডেন্ট নন রেসিডেন্টের উপরে ডিপেন্ড করে না, কোম্পানির ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে করে। এখন আসেন যে নিচের লেখাটা, যে রেসিডেন্ট এবং নন রেসিডেন্টের মধ্যে পার্থক্য কি। তো পার্থক্য হলো তিনটা। তিনটার ভিতরে ধরেন 2 নাম্বারটা হচ্ছে ব্যক্তির জন্য, আপনার দোজ হু আর রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি, তাদের রেগুলার স্ল্যাব রেটে ট্যাক্স হয়। রেগুলার স্ল্যাব রেট তো আপনি জানেনই, প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য ওইভাবে। আর নন রেসিডেন্ট ফরেনার যারা, তাদের ডাইরেক্ট 30% রেটে ট্যাক্স হয়। এখন যদি আমি একটা উদাহরণ দেই, যেমন একজন ইন্ডিয়ান নাগরিক, সে ধরেন বাংলাদেশের একটা কোম্পানিতে চাকরি নিয়ে আসছে, কিন্তু ওই প্রথম বছর তার 183 দিনের কম হয়ে গেছে। তো এরপরে হয়তো সে রেসিডেন্ট হয়ে যাবে, সে 4 বছরের কন্ট্রাক্টে আসছে বাংলাদেশে। তো ফার্স্ট ইয়ারে নন রেসিডেন্ট হওয়াতে তার কিন্তু ওই 30% ট্যাক্স হবে ডাইরেক্ট স্যালারির উপরে। তবে স্যালারি ইনকাম কম্পিটিশনের সময় সে কিন্তু আমাদের মতোই ওই যে গ্রস স্যালারির 1/3 বা 4.5 লাখ, হুইচ এভার ইজ লোয়ার, ওই বেনিফিট পাবে। কারণ ওই বেনিফিটের
আহ, জায়গাতে লেখা নাই যে এটা রেসিডেন্ট হলে পাবে, নন রেসিডেন্ট হলে পাবে না, এই সব কোনো বালাই নাই। তো সুতরাং দোজ হু আর চাকরিজীবী, তারা সবাই ওই বেনিফিটটা পায়। মানে প্রাইভেট চাকরিজীবী যারা, তাদের বেলায় আর কি গ্রস স্যালারির 1/3 বা 4.5 লাখ, এই দুইটার মধ্যে যেটা কম এটা কর্মমুক্ত। তো সুতরাং আপনাকে এটা মনে করার কোনো কারণ নেই যে একজন ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে চাকরি করতে আসছে, ফার্স্ট ইয়ারে নন রেসিডেন্ট, সুতরাং তার গ্রস স্যালারির উপরে 30% ট্যাক্স হবে। নট দ্যাট। তার ট্যাক্সেবল স্যালারির উপরে 30% ট্যাক্স হবে সরাসরি। এটা গেল 2 নম্বর। 1 নম্বরটা একটু পরে আসি। আর 3 নম্বরে হচ্ছে বিনিয়োগ রেয়াত। বিনিয়োগ রেয়াত, কোথায় কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাবে তো আপনি জানেন, সঞ্চয়পত্র, জীবন বীমা প্রিমিয়াম, ডিপিএস ইত্যাদি। তো এগুলাতে যারা রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি তারা পাবে, যারা নন রেসিডেন্ট ফরেনার তারা পাবে না। এখন আসেন 1 নম্বরটা। 1 নম্বরে হচ্ছে যে কোন ইনকামের উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে। প্রথম কথা হলো, যদি সে রেসিডেন্ট হয় তাহলে গ্লোবাল ইনকামের উপরে তার কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনটা হবে। তো গ্লোবাল ইনকামের উপরে ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে হবে? ধরেন একজন মানে বাংলাদেশি, সে তার সিঙ্গাপুরেও তার ইনকাম আছে, কথার কথা, এবং সিঙ্গাপুরে ওই ইনকামের উপরে ট্যাক্স দিচ্ছে। এখন যদি ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট থাকে তাহলে একরকম, না থাকলে আর একরকম। এবং যদি থাকে তাহলে সে ফরেন ট্যাক্স ক্রেডিট পাবে। সেটা একটা অঙ্ক করে দিলে আপনি জিনিসটা মানে বুঝতে সুবিধা হবে আপনার। যদি আমি একটা ছোট অঙ্ক দেই তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা, যে একটা বাংলাদেশের একটা কোম্পানি, কথার কথা, তার বাংলাদেশেও ইনকাম আছে, সিঙ্গাপুরেও ইনকাম আছে, দেয়। কিন্তু এইটা আর কি। এখন কথা হলো যে তাহলে কি যদি বিজনেসের কানেকশনের কথা বলি, এখন দ্বৈত কর পরিহার চুক্তির যে আর্টিকেল, বিভিন্ন ধরনের আর্টিকেল, সেখানে যা বলা আছে তাই সেই ভিত্তিতে হবে। সোজা কথা, যদি বিজনেস কানেকশন থাকে, তো বিজনেস কানেকশন থাকলে যেটা হবে, মানে বিজনেস কানেকশন বলতে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, পিই। পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকলে যার সেই ক্ষেত্রে সাধারণত হিজ হিজ হুজ হুজ। হিজ হিজ হুজ হুজ মানে, মানে যেখানে আয় সেখানে কর, বিষয়টা হলো এরকম। তো এই আয়ের উপরে ওই দেশেই কর হবে, অন্য কোনো দেশে হবে না। ধরেন একটা সিঙ্গাপুরের কোম্পানি বা একটা ইন্ডিয়ান কোম্পানি বাংলাদেশে যদি অফিস খোলে, ব্যবসা করে, তা বাংলাদেশে যে ব্যবসা থেকে, বাংলাদেশে যেহেতু পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে, তার মানে গুলশানে একটা অফিস আছে, সুতরাং বাংলাদেশে এই কোম্পানিটা গঠন হয়েছে আরজেসির মাধ্যমে। তো সুতরাং বাংলাদেশে অ্যাসেসমেন্ট হবে, বাংলাদেশে ট্যাক্স দেবে, এখানে ফিনিশ। এই ইনকাম আবার ইন্ডিয়াতে যোগ হয়ে ইন্ডিয়াতে আবার ট্যাক্স হবে? নো, নট দ্যাট। হিজ হিজ হুজ হুজ। মানে যদি পি থাকে, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট মানে কোনো অফিস আছে, সে ব্রাঞ্চ অফিস হোক, লিয়াজ অফিস হোক ইত্যাদি আর কি। এটা গেল এক কথা। আর আদারওয়াইজ আপনার যেটা হয় সেটা হলো যে, যদি অন্য কোনো ধরনের ইনকাম থাকে যে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নাই, কিরকম? সেটা হলো সিঙ্গাপুরে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, ব্যাংকে ওখানে গিয়ে সিঙ্গাপুরে একটা এফডিআর করা আছে, সেই এফডিআর থেকে সে ইন্টারেস্ট পায়, ইন্টারেস্ট ইনকাম, সেটার উপরে আবার ট্যাক্স দিতে হয়, সিঙ্গাপুরে রিটার্ন সাবমিট করতে হয়। তো সেক্ষেত্রে কি হবে? সে তো বাংলা রেসিডেন্ট। ব্যক্তি হলে কি হবে, কোম্পানি হলে কি হবে? তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার হওয়া দরকার। তো ব্যক্তি হলে যেটা হবে সেটা হলো, ব্যক্তি যদি সিঙ্গাপুরে আফটার ট্যাক্স প্রফিটটা বাংলাদেশে প্রপার চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসে, তাহলে করমুক্ত, তাহলে এটা রেমিটেন্স হিসেবে গণ্য হবে এবং করমুক্ত হবে। আর যদি না আনে, যদি সিঙ্গাপুরের টাকা সিঙ্গাপুরে রেখে দেয়, তাহলে তো মানে ক্যালকুলেশনটা একটু জটিল। সেই জটিল অঙ্কটাই করায় দেখাবো, যে জটিল করলে কিরকম হয়, যে বাংলাদেশেও ইনকাম আছে, সিঙ্গাপুরেও ইনকাম আছে, এখন সিঙ্গাপুরের ইনকাম সে বাংলাদেশে আনে না, আনলে তো করমুক্ত, এখন আনে না, এখন এটা কি হবে? তার মানে দুইটাই যোগ হবে, গ্লোবাল ইনকামটা তার কনসিডারেশনে আসবে, তারপরে সে ফরেন ট্যাক্স ক্রেডিট পাবে। ফরেন ট্যাক্স ক্রেডিট পাবে সে সিঙ্গাপুরে যে টাকা ট্যাক্স দিয়ে আসছে সেইটা, অথবা সিঙ্গাপুরের ইনকাম বাংলাদেশের ইনকামের সঙ্গে যোগ হওয়াতে বাংলাদেশে অ্যাভারেজ রেটে, ঐকিক নিয়মে তার যে ট্যাক্স আসছে সেইটা, দুইটার মধ্যে যেটা লোয়ার সেটা সে মানে ফরেন ট্যাক্স ক্রেডিট নামে পাবে। অর্থাৎ দুই দেশে এক ইনকামের উপরে দুই দেশে ট্যাক্স হবে না, এটা সত্য, কিন্তু মানে কম্পিটিশনটা একটু জটিল আর কি। এই। আর সবচেয়ে সোজা হলো নন রেসিডেন্ট। যারা নন রেসিডেন্ট, সে বাংলাদেশি হোক আর বিদেশি হোক, তার কোনো ঝামেলা নাই, তার শুধু বাংলাদেশে যে ইনকাম সেই ইনকামটুকুর উপরে ট্যাক্স হবে।
ধরেন একজন বাংলাদেশের নাগরিক, সে সৌদি আরবে চাকরি করে বা মালয়েশিয়ায় চাকরি করে, কথার কথা, তার বাংলাদেশে কদাচিৎ বাংলাদেশে আসে, সে 15 দিনের জন্য আসে, 1 মাসের জন্য আসে, তো ডেফিনেটলি সে নন রেসিডেন্ট। তাহলে তার ওই বৈদেশিক আয় নিয়ে কোনো চিন্তা নেই। তার শুধু বাংলাদেশে যে ইনকাম, সেই ইনকামটুকুর উপরই ট্যাক্স হবে। তার যে বৈদেশিক আয়, মালয়েশিয়াতে চাকরি করে বা সৌদি আরবে চাকরি করে, সেই চাকরির টাকা সে বাংলাদেশে পাঠায় কি পাঠায় না, তাতে কিছু যায় আসে না। সে ওই টাকা বাংলাদেশে না পাঠাইলেও তার ওই টাকার উপরে ট্যাক্স হবে না। হুম। এই, কিন্তু যদি মানে আনে, তাহলে তো লেখাই আছে ফরেন রেমিটেন্স ইজ কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। সে বাংলাদেশের নিবাসী করদাতা হোক বা অনিবাসী মানে করদাতা হোক। এই, তো দেখেন, আরেকটা কথা বলে শেষ করি। সেটা হলো, একটা কোশ্চেন স্বাভাবিকভাবেই আসে যে ইন্ডিয়ান যে নাগরিকরা বাংলাদেশে চাকরি করে, তো চাকরি করলে তো সে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে সে রেসিডেন্ট হয়ে যায়। তো যদি রেসিডেন্ট হয়ে যায়, তাহলে তারও কি এরকম গ্লোবাল ইনকামের উপরে ভিত্তি করে ট্যাক্স হবে? তার তার তো ইন্ডিয়াতে বাড়ি ঘর আছে, সেখান থেকে ইনকাম পায়, সেই বাড়ি ঘরের ইনকামও কি আমাকে এখানে যোগ করতে হবে? নো। নন রেসিডেন্ট ফরেনারের জন্য আবার সেটা প্রযোজ্য না। নন রেসিডেন্ট যারা, সরি, যারা ফরেনার, তারা রেসিডেন্ট হোক আর নন রেসিডেন্ট হোক, তাদের শুধু বাংলাদেশ ইনকামটুকুর উপরই ট্যাক্স দিলে চলে। ওটা মানে বিশেষ করে দ্বৈত কর পরিহার চুক্তিতেও তাই বলা আছে। মানে ওখানে একটা ক্লজ আছে, আর্টিকেল আছে, যে স্যালারি আর কি, মানে যদি চাকরি হয় তাহলে কি হবে, চাকরি হলে হিজ ইজ হুজুজ, এখানে চাকরি করলে এখানে ট্যাক্স দেবে, এখানেই শেষ। মোটামুটি কথাগুলো মোটামুটি এই, শুধু একটা অঙ্ক করানো বাকি। ওই আপনার প্রথমটা দিয়ে, গ্লোবাল ইনকাম দিয়ে একটা অঙ্ক করানো বাকি। এই, তো দেখেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি করেন, আর যদি না থাকে তাহলে আমি একটা অঙ্ক দেবো আর কি। স্যার, একটা কোশ্চেন ছিল। হুম। স্যার, যদি কোনো বাংলাদেশে আরজেসি প্রতিষ্ঠিত কোনো ফাউন্ডেশন হয়, ফাউন্ডেশন যদি হয়ে থাকে এবং লোকালি বিভিন্ন খাত থেকে সে যদি ডোনেশন পায় এবং বিভিন্ন চ্যারিটেবল খাতে সে কি করে, এক্সপেন্স করে, সেক্ষেত্রে তার ট্যাক্স রেটটা কিভাবে ক্যালকুলেশন? ওটা ওটা বাদ দেন, আপনি আমার পড়ানোর মধ্যে থাকেন। আমি যা পড়াইলাম এটার মধ্যে আপনি কোশ্চেন থাকলে করেন। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে নন রেসিডেন্ট বাংলাদেশি যারা, তাদের ইনকামের বিষয়টা এখানে আসছে, কিন্তু অ্যাসেট লাইবিলিটি যদি ফরেনে থাকে, ওটা কি রিটার্নের অ্যাসেট লাইবিলিটি পোর্শনে শো করতে হয়? হ্যাঁ, রেসিডেন্ট হলে আপনাকে শো করতে হবে। মানে মানে, এখানে যদি আপনি রিটার্ন ফর্মটা দেখে থাকেন, তখন হ্যাঁ, হ্যাঁ, সেখানে দেখবেন যে আপনার বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে যত হ্যাঁ। সম্পদ, ওটা ডিক্লেয়ার করতে হয়। ও, ঠিক আছে, ঠিক আছে। মানে সে নন রেসিডেন্ট হলেও, নন রেসিডেন্ট বাংলাদেশি। না, ওখানে সম্ভবত নিবাসী, ফর্মটা একটু দেখে নিয়েন। যারা মানে নিবাসী করদাতা, তাদের জন্য গ্লোবাল মানে প্রপার্টিটা দেখানো বাধ্যতামূলক। ও, বুঝতে ঠিক পারছেন? আছে। যারা নন রেসিডেন্ট তাদের জন্য এটা বাধ্যতামূলক নয়। জি, জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? নাই, তাইলে আমরা অঙ্কটা দেখি একটা। আচ্ছা, ধরেন ফরেন ট্যাক্স ক্রেডিটটা আগে সেকশন ছিল 144, এখন জানি কত নম্বর সেকশনে আসছে। বুঝছেন? এটা একটু, না, আগে ছিল 144-এর 4। এখন হলো 244। ও 244। হ্যাঁ, 244। রাইট, অ্যাজ পার ওইটাই খুঁজতেছিলাম। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, এই যে ট্যাক্স এট দ্য রেট 25% কাজ করলে ইন্ডিভিজুয়াল স্ল্যাব ধরে করার কথা না? এটা তো এবিসি কোম্পানি লিমিটেড। কোম্পানির 25% রেট, ও সরি, ঠিক আছে। স্যার, এইটা যদি কোনো বাংলাদেশি কোম্পানি হয় সেক্ষেত্রে, তাই না স্যার? বাংলাদেশি কোম্পানি তো। তাহলে এটা বন্ধ করে দেই আমরা। আপনাদের একটা আজকে 3টা জিনিস পাঠাইছি, তো ওর ভিতরে রেসিডেন্ট নন রেসিডেন্টের যে একটা শীট পাঠাইছি, ওইখানে আপনি দেখবেন যে দ্বৈত কর পরিহার চুক্তি কাদের সঙ্গে আছে, এবং দ্বৈত কর পরিহার চুক্তি মানে কি। দ্বৈত কর পরিহার চুক্তি মানে দ্বৈত কর হবে না, মানে একই ইনকামের উপরে দুইবার ট্যাক্স হবে না।
এবং বাংলাদেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি আছে কতগুলো দেশের সাথে। তো সেগুলোর শীট আপনাদেরকে পাঠিয়ে দিছি, ওগুলো একটু দেখে নিয়েন আর কি। এই। আর তো মানে আর একটা কথা বলছি, সেটা হলো সিক্স শিডিউল পার্টে প্যারা কত জানি, ওইখানে পার্ট ওয়ান আর কি, এখন তো পার্ট ওয়ান। ওইখানে বলা আছে ফরেন রেমিটেন্স ইজ ফুললি ট্যাক্স ফ্রি। মানে বাংলাদেশের কোনো নিবাসী অথবা অনিবাসী বাংলাদেশী তার বাহিরে উপার্জিত আয়, মানে ফরেন ইনকাম, সে যদি ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসে, ব্যাংকিং চ্যানেল বলতে এখানে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট মেনে নিয়ে আসে, তাহলে সেটা সম্পূর্ণ করমুক্ত। স্যার এই এই কোম্পানিটার ক্ষেত্রে যদি সিঙ্গাপুরে তার লস হতো, সেক্ষেত্রে কি এখানে কোনো ক্যালকুলেশন এফেক্ট করতো? সিঙ্গাপুরে লস হলে হ্যাঁ এফেক্ট পড়তো না। কেন পড়তো না? লস তো আপনার মানে এখানকার বাংলা ইসের সাথে হবে না, সেট আপ হওয়ার কথা না। ইনকাম হলে যে যোগ হওয়ার কথা, কিন্তু লোকসান হলে সাধারণত সেট আপ হওয়ার কথা না, মানে সেট আপের যে ফর্মুলা সেই অনুযায়ী। হুম। স্যার আমাদের এখানে যে হচ্ছে ফরেন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা, এটা স্যার আমাদের রেফারেন্স দেওয়ার সময় কি 247 লিখবো না 244 লিখবো স্যার, সেকশন? কারণ আপনারাই তো একজনে বললেন 244। স্যার ফরেন ট্যাক্স ক্রেডিট তো স্যার 247। তাহলে দেখে নেন, দুইটার যে কোনো একটা হবে, আমি তো ওনার কথা বিশ্বাস করে লিখে ফেলছি। স্যার স্যার আমি টু যদি ফর্টি এখানে ফোর কোনো হচ্ছে কর সেকশন, চুক্তি, 44 হচ্ছে কর চুক্তি স্যার, আর 247 হচ্ছে বৈদেশিক কর ক্রেডিট। তাহলে টু ওটা ফোরটি সেভেন দিতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি যদি এখানে কোনো সেকশনে না মেনশন করি তাহলে কোনো সমস্যা আছে? শোনেন, ভুল লিখবেন না আপনি। লিখবেন যদি মানে কনফার্ম হন তাহলে সেটা লিখবেন, আর যদি কনফার্ম না হন তাহলে না লেখা ভালো। বুঝছেন? এটা হবে 247। না লিখলেও যে এমন আহামরি কোনো অসুবিধা হবে তা না। এই। স্যার, ট্যাক্স হলো প্র্যাকটিক্যাল জিনিস, হ্যাঁ। একজন লোকের পক্ষে 400টা সেকশন মুখস্থ রাখা কোনোভাবেই সম্ভব নয়। মানে সরাসরি মুখস্থের মতন মুখস্থ করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি তো ব্যাপার হলো যে ট্যাক্স যারা ব্যবসা করে, বা সিএ হোক বা ট্যাক্স প্র্যাকটিশনার হোক, ওরা বই দেখেই তো সব কিছু করে। করতে করতে অনেকে অনেক জিনিস মুখস্থ হয়ে যায়। আর যেটা না দেখে আবার দেখে, এগুলো অ্যাডভোকেটটা কি সব আইন মুখস্থ রাখে? তাদের তো কাছে অনেক বই থাকে, বই থেকে দেখে দেখে তারা পড়তে পড়তে প্র্যাকটিস হয়ে গেছে, আর কিছু ভুলে গেলে সেটা বই থেকে দেখে নেয়। তা হুম। আমাদেরকে এইভাবেই পড়ানো উচিত, যদ্দূর আমরা পারবো আর কি তদ্দূর করা উচিত। না ওইটাই আর কি, মানে সব সেকশন যে আপনাকে একেবারে মুখস্থ থাকতে হবে এমন কোনো কথা নেই। তবে যদি মুখস্থ রাখতে পারেন সেই অনুযায়ী আপনি দিবেন, মুখস্থ না রাখতে পারলে আপনি কেন দিবেন, তাই না? আচ্ছা, আপনাদের যেটা পাঠাইছি, যে রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট, ওইটা আমি দেখালেও পারি বা আপনিও মানে এক নজর দেখে নিতে পারেন। আর আর একটা কথা সেটা হলো যে এবারের যে কোশ্চেনটা পাঠাইছি ওইটা যদি কেউ চ্যাট বক্সে দিতে পারেন ভালো হয়। তাহলে এবারের কোশ্চেনটা নিয়ে অন্তত এই রেসিডেন্ট নন রেসিডেন্ট এগুলো নিয়ে কিছু কোশ্চেন দেখছি আমি ওখানে, সেটা নিয়ে আলাপ করতে পারি। যদি আজকে এই রেসিডেন্ট নন রেসিডেন্ট এইটা এবং কোশ্চেন এগুলো নিয়ে কথা বলি, তাহলে আমরা ট্রান্সফার প্রাইসিংটা আগামী ক্লাসে, আগামী সপ্তাহে একটা ক্লাস পাবো, ওই ক্লাসে আমরা ওইটা নিয়ে আলাপ করতে পারি। আচ্ছা দেখেন, দাঁড়ান। ইন্ডিভিজুয়ালের কোম্পানির কয়েকটা একটা বড় বড় অঙ্কগুলো, দুই দুই চারটা অঙ্ক, কমপ্লিকেটেড অঙ্ক যেগুলো আসছে, ওটা সলভ করে দেখালে তো আমাদের একটা মানে একটু ভালো আইডিয়া হইতো আর কি। সেই কথাই তো বলছি, হুম। তো সেই ওই কথাই তো বলছি। প্রশ্নটা পুরোপুরি আপনার এই চ্যাট বক্সে দিয়ে দেবো, ডাউনলোড করা জিনিসটাকে দেখি ওই প্রশ্নটা, হ্যাঁ প্রশ্নটা আপনারা কেউ এখানে থ্রো যে করেন, রিপ্রেজেন্টেটিভ আছে এটা তো শুরু দিতে করছে পারবে স্যার মনে হয়। এটা। থ্রো করেন তাইলে স্যার দিয়ে দিয়েছে সেট দিয়ে বক্স দিয়েছে মনে হয়। স্যার, দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ। ঠিক আছে, ধৈর্য ধরেন, আসতেছি। এই যেটা পাঠাইছি এটা এক নজর, এটা 2 মিনিট একটু দেখেন, এই যেগুলো পড়াইছি সেগুলোই এখানে। রেসিডেন্ট ওই যে 183 দিন, 90 দিন, এই যা যা পড়ানো হয়েছে এটার হ্যান্ড আউটটা দিয়ে দিচ্ছি আপনাকে। বুঝতে পারছেন? এই যে ইনকাম ট্যাক্স ইনভেস্টমেন্ট কোনটার থেকে কি পার্থক্য, কে দাগাদাগি করতেছেন কি? ঠিক আছে, করতেছি। তারপরে কয়টা দেশের সাথে কবে কোন এসআরও বলে আপনার মানে এই দ্বৈত কর পরিহার চুক্তি হয়েছে সেই লিস্টটা আপনাকে দিয়ে দিচ্ছি।
বুঝতে পারছেন? এই আর কি। ঠিক আছে, তো এই হ্যান্ড আউটটা দিছি এখন। চ্যাট বক্সটায় কই, চ্যাট বক্সে কেউ দিছেন? জি স্যার, দেওয়া হয়েছে স্যার। দেওয়া হয়েছে? আচ্ছা, দেওয়া হলে তো ভালো। অনেকেই দিছে নাকি? স্যার 42 কিলোবাইটের যেটা সেটা স্যার। ওইটা হোয়াটসঅ্যাপ। জি কি স্যার। আব্দুল্লাহ আল বাকির? হ্যাঁ স্যার, ওনারটাই স্যার। এটা কিভাবে আমি খুলবো, কিভাবে, নাকি আপনি খুলবেন? স্যার আপনি খুঁজে পাবেন, ডাউনলোড দিলে স্যার স্যার আপনি ডাউনলোড ওখানে দেন স্যার। ডাউনলোড দিলে ডাউনলোড? স্ক্রিন শেয়ার দিন হ্যাঁ, স্যার। ডাউনলোড, আচ্ছা। হ্যাঁ, ডাউনলোড দিলাম এখন। এখন যে যে প্লেসে স্যার ডাউনলোড হয়েছে ওইখানে গিয়ে স্যার ওপেন করেন। ওকে স্যার, টেলিফোন। ওপেন করছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন? না স্যার। তাহলে কি শেয়ার করব? করতে হবে। ঠিক কি আবার শেয়ার তো করব? স্যার আপনি রেগুলার ফাইল যেভাবে শেয়ার করেন স্ক্রিনে, ওইটাও সেম। হুম, স্ক্রিন শেয়ার করতে হয় স্যার। স্ক্রিন শেয়ার না? জি স্ক্রিন স্যার। শেয়ার। স্যার অন্যান্য ফাইলগুলো যেভাবে স্যার স্ক্রিন শেয়ার দেন সেম একইভাবে। ও আচ্ছা, এইটা। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। এইখানে এইবারের যে লাস্ট কোশ্চেন, যেটা এটা জুলাই আগস্টের পরীক্ষার কোশ্চেন, এইখানে আপনি দেখেন 1 নম্বর কোশ্চেনটা কি। মানে সবার কাছে তো কোশ্চেনটা আছে, সেটা দেখতে পারেন। যেমন ফুড গ্রেন লিমিটেড ইজ এ লিমিটেড লায়াবিলিটি কোম্পানি registered under the Company Act 1994 and engaged in importing food grains from Egypt and selling them in the local market. It is a wholly owned subsidiary of FGL UK Limited. The gross profit margin of FGL for the last 5 years ছিল এত 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 এত। In the income assessment year 22-23, FGL filed its corporate tax return under self-assessment with a reported net profit হচ্ছে 10 কোটি and gross margin দেখাচ্ছে 6.3%. The return was selected for audit and the company received the assessment order on June 24, 26, 2024 with an additional tax claim of 2.5 কোটি. Upon reviewing the assessment order, FGL observed that the substantial amount of genuine expenses incurred for the operation had been disallowed on the grounds that tax at source from the payment had not been complied with and insufficient documentation was furnished in support of those expenditure. Another surprise came to the attention of FGS Bangladesh management when DCT estimated its revenue to maintain the GP at 9.9%. জিপি দেখানো হয়েছে 6.3%, তো ডিসিটি এস্টিমেট করছে 9.9%। এটা আর একটা ঘটনা। হিয়ার ইজ দ্য এক্সট্রাক্ট অফ দ্য অ্যাসেসমেন্ট অর্ডার। অ্যাসেসমেন্ট অর্ডারে ডিসিটি কি লিখছে, যে পেরুজাল অফ রেকর্ডস অ্যান্ড রিটার্নস অফ ইনকাম ট্যাক্স ডকুমেন্টস shows that SSC company processed various types of food grains by importing and selling them in the market and earning income. During the tax year মানে অ্যাসেসমেন্ট ইয়ার আর কি, আন্ডার রিভিউ দি ট্যাক্সপেয়ার কোম্পানি শোড দ্য টোটাল সেলস 330 কোটি টাকা এবং জিবি দেখাইছে 6.3%. কনসিডারিং দ্য মার্কেট সিনারিও উই বিলিভ, মানে ডিসিটি বলতেছে, উই বিলিভ দ্য সেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড gross profit have been understated by the company. Therefore, the sale of the company for the assessment year has been estimated 350 কোটি। ওই 20 কোটি টাকা বাড়াইছে, এমন আহামরি কিছু বাড়ায় নাই। 330 কোটি টাকা দেখাইছে, সেখানে 350 কোটি টাকা এস্টিমেট করছে। And in light of the past records of the taxpayer company's documentation in income tax, the GP has been estimated as 9.9%. জিপি দেখানো হয়েছে 6.3। জিপি এক এক বছরে এক এক রকম, তো সর্বশেষ ছিল সম্ভবত 9.9। সেইটাকে বেসিস করে ডিসিটি ওইটা করছে। The assessment order shocked the local management of FGL, মানে as FGL is a compliant company upholding all the regulations applicable to its operation in Bangladesh. Furthermore,
The financial statement have been audited by one of the leading firm in Bangladesh, which is well known for upholding professionalism and audit quality. Local management inquired with the tax consultant regarding the unfavorable assessment and came to know that the tax official was approaching the consultant to offer a job opportunity of his cousin at FGL, bypassing the company's recruitment policy. The consultant discussed this matter with FGL's local tax manager, who refused the order. মানে চাকরি দিতে পারবে না, সে একটা তার খালাতো ভাইয়ের চাকরি চাইছিল, তো সেটা মানে রিফিউজ করছে। তো যাই হোক, এই সমস্ত কারণে হয়তো রাগ হইয়া ওই 330-এর জায়গায় 350 কোটি, জিপি 6.3-র জায়গায় 9.9 ইত্যাদি করছে। তা বোঝা গেল এত দূর পরে। আফটার কমিউনিকেটিং দ্য ট্যাক্স অডিট আউটকামস, দ্য লোকাল ফাইন্যান্স ডাইরেক্টর মিস্টার তানভীর আহমেদ হ্যাজ বিন রিকোয়েস্টেড to reply to the following questions by the group tax manager sitting in the UK. The local finance director is not sure whether he should share the underlying job offer by the tax officer with the group tax manager. ও, সে শিওর না যে বাংলাদেশের যে আহ, এখানে ট্যাক্স ম্যানেজার, সে ইউকের সাথে গ্রুপ গ্রুপ ট্যাক্স ম্যানেজারের সাথে ওই চাকরি দেয়া হবে কি হবে না এটা জানানো হয়েছে কিনা, না জানাইয়ে কি তাকে রিফিউজ করছে কিনা, যার জন্য এত বড় একটা মানে ট্যাক্সের বার্ডেন আসছে ইত্যাদি। যাই হোক, আচ্ছা যে এখন shall we go for the appeal to get a favorable order to establish that our line of business cannot have a fixed GP in place of the price of the commodity varies with the dynamics of the international market. তো স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে ডলারের দাম বাড়তে পারে, জিনিসের দাম বাড়তে পারে, র মেটেরিয়াল দাম বাড়তে পারে, নানান কারণে কিন্তু জিপি হেরফের হয়। জিপি তো সবসময় একরকম থাকবে এমন কোনো কথা নাই। সেই সেই ক্ষেত্রে কি আমাদের আপিল করা ঠিক হবে? শ্যাল উই গো ফর দ্য আপিল? এই কোশ্চেনের উত্তর হলো ইয়েস। কোশ্চেনটা অনেক বড়, উত্তর হলো YES। নাম্বার 2, পড়তে পড়তেই তো আপনার কাম সারা, উত্তর তো দিবেন পরে। এরপরে নাম্বার 2 হলো হোয়াট আর দ্য কি ম্যাটার্স উই মাস্ট নো রিগার্ডিং দ্য ফার্স্ট আপিল। ফার্স্ট আপিলটা করতে গেলে হোয়াট আর দ্য কি ম্যাটার্স, এটা গত ক্লাসে আলাপ করছি আপনাদের সাথে যে আমাদের 4টা ম্যাটার। কি কি? আমরা জানি যে আমাকে নির্ধারিত ফর্মে আপিলটা দায়ের করতে হবে, আপিলটা অবশ্যই 45 ডেজের মধ্যে দায়ের করতে হবে, 200 টাকা আপিল ফি দিতে হবে, আর আমাদের কোনো বকেয়া কর্ত প্রশ্নই আসে না এত বড় একটা কমপ্লাইং কোম্পানি। তো সুতরাং সেই অর্থে আমাদের হলো কি ম্যাটার হচ্ছে 3টা, যেন আমাদের 45 ডেজ যেটা ওটা যেন ছুটে না যায়, ওইটার দিকে নাম্বার 1 আমাদেরকে মানে নজর দিতে হবে। এটা গেল 2 নাম্বার কোশ্চেনের উত্তর। 3 নাম্বার, হোয়াট আর দ্য লাইকলি আউটকামস ইউ বিলিভ ইন দ্য বেস্ট অ্যান্ড দ্য ওয়ার্স্ট কেস সিনারিও উই মে এক্সপেক্ট ইন এপিল প্রসিডিং। এটার উত্তর হচ্ছে যে আমরা মানে বেস্ট আউটকাম হচ্ছে যে আমরা যদি আপিলকে আমরা বুঝাতে সক্ষম হই যে আমাদের প্রতিটা সেল 330 কোটি টাকা আমরা যে সেল দেখাইছি এটা ফুললি ভাউচড অ্যান্ড ভেরিফায়েবল এবং আমাদের ব্যাংক স্টেটমেন্ট দ্বারা সাপোর্টেড, আমাদের প্রত্যেকটা বিক্রি এবং মানে ব্যাংকিং চ্যানেল হয়ে থাকে, ব্যাংকের জমাগুলোই আমাকে বলে দেয় যে আমার প্রকৃত বিক্রয় কত, নাম্বার 1। নাম্বার 2, জিপি যে কম বেশি হয় সেটা তো বিভিন্ন বছরে আমাদের পাস রেকর্ডও কিন্তু কখনো কনস্ট্যান্ট জিপি না, এক এক বছর এক এক রকমের জিপি, এবং সেটা কিন্তু অ্যাকসেপ্টেড বাই দি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তো এই বছর কেন অ্যাকসেপ্ট করে নাই নিশ্চয়ই চাকরি চাইছে, চাকরি দেওয়া হয় নাই। তো সুতরাং এগুলো বুঝাতে পারলে আমরা যদি আমাদের ফেভারেবল জাজমেন্ট আমরা আনতে সক্ষম হব যদি আপিলকে আমরা বুঝাতে পারি, এটা হলো বেস্ট সিনারিও। তাহলে ওর সিনারিও কি? ওর সিনারিও হলো যে আমারটা কনফার্ম করে দিতে পারে, বলতে পারে যে না আমাদের ডিসিডি যা করছে ঠিকই করছে, তো সে এটা বড় জোর সে আমাকে কনফার্ম করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হ্যাঁ হবে স্যার, ট্রাইব্যুনালে। স্যার যে তারপরে ডিনাই যে করবে, অ্যাপিল বিভাগ যে ডিনাই করবে, তো তাদের বেশ কি একটা আন্দাজে জিপি বলে দিলে তো হবে না, জি না, তাদেরকে তো। জি না, না না না, কেন? ওটাও বলতে পারে না। না, শোনেন শোনেন শোনেন, এত সময় তো ভালো ভালো কথা বলছি, এখন খারাপ কথাগুলো বলি। আপিল বলেন। অথরিটি বলতে পারে, আপিল অথরিটিকে যে ক্ষমতা দেয়া আছে সেই ক্ষমতা আছে যে সে আপিলটাকে, সে ডিসিটির অর্ডারটাকে কনফার্মও করতে পারে, এবং কনফার্ম করলে তাকে কিন্তু প্রত্যেকটা গ্রাউন্ডে তাকে বলতে হবে যে কেন কনফার্ম করলো।
তো মানে সে কনফার্ম করলে বলতে পারে যে না। অডিট রিপোর্ট যদি তাদের যদি অডিট রিপোর্ট থাকে, অডিট রিপোর্টের সে যদি অডিট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দেওয়া থাকে, তাহলে থেকে অ্যাপিল সে ডিনাই করতে পারবে। হ্যাঁ, পারবে, পারবে। তাহলে কিন্তু আইন কোথা থেকে আইন হলো স্যার? যার আইন হয়তো তার কাছে, আপনার আইন আপনি নিয়ে থাকেন। শোনেন, আমি আমার কথাগুলো শোনেন। আপনি অডিট রিপোর্টই পুরোটা যদি বলেন সব স্যার। হতো, তাহলে তার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লাগতো না। এগুলো বললেন না, শোনেন। অ্যাকাউন্টিং যেখানে শেষ, অডিটিং সেখানে শুরু। অডিটিং যেখানে শেষ, ইনকাম ট্যাক্স সেখানে শুরু। তো সুতরাং ইনকাম ট্যাক্সের সাথে অডিটিং, অ্যাকাউন্টিং অনেক ক্ষেত্রেই মিলে না। সেই জন্য তো এতগুলো ক্লাসে আমাদের সেগুলো পড়ানো হয়েছে, যে কোথায় কোথায় মিলে না, ডেপ্রিসিয়েশনে মিলে না, ইন্টারেস্টে মিলে না, বহু জায়গায় মিলে না। তারপরেও ধরেন ডিসিটির অবজারভেশন তো আমরা জানি না। ডিসিটি কি বলে 330 কোটিকে 350 করছে আমরা জানি না। সেটা এই অঙ্কে দেয়া নাই। তো আপিল অথরিটি বলতে পারে যে ডিসিটি যে ধরনের অবজারভেশন দিয়ে এটাকে 350 করছে, আই ফুললি এগ্রি উইথ দ্যাট। এবং খুবই ভালো জাজমেন্ট দিছে ডিসিটি। আমার যে ডিসিটি এত ভালো কাজ করছে, আমি স্যার ফুললি। স্যার নর্মালি স্যার ডিসিটি কোনো স্পেসিফিক কারণ নির্ধারণ করে না, সে বলে যে ব্যাংকিং চ্যানেলে হয়নি অথবা প্রপার ডকুমেন্টেশন দেয়নি, তাই আপনার সেলসটাকে আমরা বাড়িয়ে দিলাম, এটাই বলে স্যার। সেইটাই তো ওনাকে ঠান্ডা করতেছে। উনি যে বললো যে ডিসি, আপিল অথরিটি কি বলে ই করবে, তা আপিল অথরিটিও বলতে পারে। সেটাও তো তার জাজমেন্ট তার কাছে, তাই না? তারপরে ওই যে 6.3, যেটা সে বলতে পারে গত বছর 9.9, আমরা সাধারণত গত বছরকে ফলো করি। তো এখন ড্রাস্টিক্যালি এবারে কমলো, সেটা অত একুরেট কারণ আমরা দেখি না, ইত্যাদি ইত্যাদি। মানে আমাকে এখানে পরীক্ষায় পাশ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমাকে বলছে যে কি করতে পারে আপিল অথরিটি, আমাকে বেস্ট কেসে কি করতে পারে, ওর্স্ট কেসে কি করতে পারে, তাই না? আমি সেইগুলোই ব্যাখ্যা করতেছি আপনাকে। নাম্বার 4, হোয়াট উড বি দ্য টাইমলাইন ফর ফাইলিং দ্য আপিল অ্যান্ড গেটিং দ্য অর্ডার? টাইমলাইন হলো 45 ডেজ ফর ফাইলিং দ্য আপিল। আর অর্ডার পাওয়ার ক্ষেত্রে বলা আছে 30 ডেজ। আপিল অর্ডার সই করা থেকে 30 ডেজের মধ্যে এটা সার্ভ করতে হয় করদাতার কাছে, এবং মানে আহ, মানে ডিসিটি মানে কমিশনারের কাছে, দুইজনের কাছে এটা সার্ভ করতে হয়। এই তাহলে যে কোশ্চেনগুলো এখানে পড়লো, এটা মুখে মুখে কিন্তু উত্তর দিয়ে দিলাম, এবং আপনি নিজেও মানে বুঝতে পারতেছেন উত্তরগুলো। এমন আহামরি জটিল হ্যাঁ, ওই কোনো। যে প্রথমটা কি শুনি না ভালো, শ্যাল উই গো ফর দ্য অ্যাপিল ইন ফেভারেবল টু এস্টাবলিশ, এটার এই যুক্তিগুলা কি? আমাদের গ্রথ কনস্ট্যান্ট না, হ্যাঁ, কি? ভ্যারি করছে নাকি? বুঝি নেই কি। প্রথমটা যে শ্যাল উই গো ফর দ্য অ্যাপিল টু গেট এ ফেভারেবল অর্ডার টু এস্টাবলিশ that our line of business cannot have a fixed growth profit in place at the price of commodity varies with the dynamics of the international market. হ্যাঁ, এটা উত্তরটা কি বললেন? বললাম না, ইয়েস, ওয়াই ইয়েস। হুম, অবশ্যই আমাদেরকে আপিলে যেতে হবে। আপনি উত্তর হ্যাঁ, লিখবেন অবভিয়াসলি। যেহেতু মানে আমাদের নিজের দিক থেকে ক্লিয়ার। ওকে। হুম, তাই তো লেখা এখানে। উত্তর কি হবে সেটা কোশ্চেন দেখলেই বোঝা যায়, বুঝছেন? প্রশ্নটা সোজা, কিন্তু ব্যাপারে প্রশ্ন দেখলে তো স্যার মনে ভয় করে আসলে। এই যে করেন একটু ভয় কাটলো এই সত্যি একটা কোশ্চেনের পর আপনি যদি ইনকাম ট্যাক্সের কোশ্চেন সবগুলো একটু সলভ করে করে আলাপ আলাপ করে করে সলভ করলে 2 থেকে 4 বছর আমাদের পর উত্তর যে একই আসবে না, আলাদা ধরনের আসবে, কিন্তু সলভ করতে সুবিধা হবে। হুম। এখন আপনার কাছে কি চাইছে? আপনার কাছে রিকোয়ারমেন্ট হচ্ছে ড্রাফট অ্যান ইমেইল অন বিহাফ অফ দি লোকাল ফাইন্যান্স ডাইরেক্টর টু দ্য গ্রুপ ট্যাক্স ম্যানেজার অফ এফজিএল অ্যাড্রেসিং দ্য কোশ্চেন্স রেজড বাই হিম। এই যে 4টা কোশ্চেন, এই কোশ্চেনের মানে একটা ড্রাফট করে ওই 4টার একটা উত্তর দিয়ে একটা সুন্দর ইমেইল করেন, মানে ব্রিটেনে, ইউকেতে। আর 2 নম্বর হলো ডিসকাস দ্য ইথিক্যাল ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্লেসমেন্ট অফার মেড বাই দি ট্যাক্স অফিসিয়াল অ্যান্ড শুড ইট বি কমিউনিকেটেড উইথ দ্য গ্রুপ ট্যাক্স ম্যানেজার। এটার উত্তর হচ্ছে যে ইট ইজ ফুললি আনএথিক্যাল। একজন ডিসিটি তার খালাতো ভাইরে চাকরি দিতে বলবে। চাকরিতে একটা নিয়ম কানুন আছে। তো প্রাইভেট চাকরি হলেও সেখানেও কিছু নিয়ম কানুন আছে, কিছু রিক্রুটমেন্ট পলিসি থাকে, সেগুলোকে ভায়োলেট করে তাকে মানে এটা চাকরি দেওয়াটা, এটা ফুললি আনইথিক্যাল। তো একটা এরকম একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা ফরেন কোম্পানির বাংলাদেশ অফিস, তারা কখনোই এটাকে এনকারেজ করতে পারে না। যদিও বাংলাদেশের প্র্যাকটিসটা এরকমই অনেক ক্ষেত্রে। এই যে চাকরি বাকরি চাওয়া আত্মীয় স্বজনকে, এগুলো অনেক সময় আমরা শুনি। তো যাই হোক আর কি। তো এটার উত্তর হচ্ছে যে মানে মোটেই না, এটা মোটেই ইথিক্যাল হবে না। এবং এটা গ্রুপ ট্যাক্স ম্যানেজারকে জানানো উচিত হবে কিনা, আমি তো মনে করি জানানো উচিত, যে কেন আমাদের খারাপ অ্যাসেসমেন্ট হলো।
সে বাংলাদেশের এই ঘটনার কারণে আমরা মনে করতেছি যে আমাদের অ্যাসেসমেন্টটা এত খারাপ হয়েছে, সেটার একটা বড় কারণ হতে পারে একটা চাকরি চেয়েছিল, তাকে চাকরি দেওয়া হয়নি। সুতরাং এটাও আমাদেরকে ম্যানেজমেন্টকে, গ্রুপ ম্যানেজমেন্টকে জানায় রাখা ভালো। বুঝতে পারছেন? ঠিক আছে না? স্যার একটা কোশ্চেন ছিল ছোট স্যার, যদিও জানি না হ্যাঁ, ইরিলিভেন্ট কিনা স্যার। হ্যাঁ, কি? গেটিং দ্য অর্ডার এক্ষেত্রে কি স্যার আমরা কি বলবো স্যার 150 দিনের মধ্যে জারি না হওয়ার 30 দিন পরে না শুধু সরাসরি 30 দিন লিখে দিব? শোনেন, এখানে আসলে দিন তিনটা, তিনটার জি ভিতরে স্যার। আমার কাছে চাইছে দুইটা। চাইছে দুইটা, আপনি তিনটা দিলেও দিতে পারেন। দুইটা কোনটা কোনটা? প্রথমটা হচ্ছে আমাকে কতদিনের ভিতরে ফাইল করতে হবে, উত্তর 45 দিন 45 স্যার। ডেজ। জি স্যার। 45 ডেজ ফ্রম রিসিভিং দ্য অ্যাসেসমেন্ট অর্ডার। অ্যাসেসমেন্ট। নাম্বার টু বলছে যে গেটিং দ্য অর্ডার। তো গেটিং দ্য অর্ডার তো আসলে 30 ডেজ ফ্রম সাইনিং দ্য আপিল অর্ডার। জি স্যার। এখন আপিল অথরিটি 150 দিনের ভিতরে রায় দিতে হবে, সেটা তো এখানে বলে নাই। সেটা তো আমার কাছে চায় নাই। থ্যাংক ইউ স্যার। চাইছে আমাকে কতদিনের ভিতরে আপিল করতে হবে আর কতদিন পরে আমি অর্ডারটা পাইতে পারি। থ্যাংক ইউ স্যার। বুঝছেন? এই আর কি। প্র্যাকটিক্যাল রিজন জানার ছিল আর কি, যে ডিসিটি কি পারে যে আমার বিজনেসের এত পার্সেন্ট জিপি হতে হবে? এটার একটা কমন সিনারিও প্র্যাকটিক্যাল কেসে। এটা কেন করে, মানে কোনো লতে কোনো নির্দেশনা বা কোনো গাইডলাইন আছে আপনাদের ট্যাক্স ডিপার্টমেন্টে বা এরকম কিছু? না, 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 এরকম কোনো কিছু নাই। তবে মানে যেটা হয় সেটা হলো যে ওই ডিসিটি সবসময় দেখা যায় যে গদবাঁধা ভাবে পাস্ট রেকর্ড ফলো করে, বলে যে পাস্ট রেকর্ড ইজ দ্য বেস্ট রেকর্ড। এখন আগে মানে 9.9 ছিল দেখে সারা জীবন 9.9 থাকবে এর কথা নাই। নর্মালি আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও আমরা জানি যে ডিসিটি যেহেতু জুনিয়র অফিসার, রেভিনিউ অফিসার, সে একটু রেভিনিউর দিকে টার্ন থাকেই তার। তো পরবর্তীতে আপিল ট্রাইব্যুনালে গেলে আবার এগুলো ছুটে যায়, আপিলেও পুরোপুরি ছোটে না। কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা হলো ট্রাইব্যুনালে গেলে তারা একটু সিনিয়র অফিসার তো, এবং ওখানে ছোটে। এবং অনেক লয়ারের বিরাট অভিযোগ যে পুরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আপিল ট্রাইব্যুনাল ভরে সব ট্যাক্সের লোকজন। যে ট্যাক্সের লোক আমার এত বড় ক্ষতি করে, সেই ট্যাক্সের লোকের কাছে আমি যে কি উপকার পাবো? এই কারণে আপনি দেখবেন যে ঢাকায় ট্রাইব্যুনালে দুইজন আসছে, ডিস্ট্রিক্ট জাজ আসছে। এবং ইনকাম ট্যাক্সের প্রভিশন আছে যে ট্রাইব্যুনালে কারা মেম্বার হতে পারবে, যারা বিচার কাজ করবে ট্রাইব্যুনালে, ট্যাক্স আপিলের ট্রাইব্যুনালে, তারা কারা। মানে তারা হচ্ছেন রেগুলার কমিশনার হতে পারবে, রিটায়ার্ড কমিশনার হতে পারবে, রিটায়ার্ড মেম্বার হতে পারবে, ডিস্ট্রিক্ট জাজ হতে পারবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে পারবে, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন লয়ার হতে পারবে, ইত্যাদি ইত্যাদি। ওটা পড়ে দেখলে আপনি দেখতে পারবেন যে ট্রাইব্যুনালে মেম্বার হওয়ার যোগ্য কারা। কিন্তু বরাবর মানে আমরা দেখে আসছি যে যারা সিটিং কমিশনার, এক্সিস্টিং কমিশনার, তাদেরকেই পোস্টিং দেওয়া হয়। তো এরকম অভিযোগ অনেক ক্ষেত্রে শোনা যায়। ইদানিং দুইজনকে দেয়া হয়েছে, দুইজনকে দেয়া হয়েছে, হয়তো আরো দেয়া হবে। তো সেক্ষেত্রে হয় কি, ন্যাচারাল জাস্টিসটা এনশিওর হয়। এবং যেটা স্যার থ্যাংক ইউ স্যার। বুঝছেন জিনিসটা এই, এখন বাইরের লোক আসলে কিছু সমস্যাও আছে। বাইরের লোক আসলে তারা ইনকাম ট্যাক্স সম্পর্কে ভালো জানে না, বোঝে না। তো যে এই ল সম্পর্কে ভালো না বোঝে, সে কিভাবে জাজমেন্ট দিবে? কিন্তু আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি যে ডিস্ট্রিক্ট জাজ যারা আসেন তারা ইনকাম ট্যাক্সের লটা অত ভালো, কমপ্লিকেটেড ল তো অত ভালো, বা এটার উপরে তো কাজ করে নাই কখনো তারা। তো কাজ না করলে অভিজ্ঞতা কম থাকে, ধারণা কম থাকে, কিন্তু ন্যায় বিচারটা বোঝে ভালো। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা আলোচনায় মানে টেবিলে উঠলে সেটা আবার ভালো বোঝে। এই আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার ন্যায় বিচারটাই দরকার স্যার, তারা খুবই ঝামেলা করে ডিসিটিরা। স্যার ডিসিটির ট্যাক্স কালেকশনের কি টার্গেট থাকে? ইয়েস, তাকে তো থাকেই। এটা ব্যাংকের মতো, ব্যাংকের চাকরির মতো আর কি। আচ্ছা, তো তারপরে এটা গেল 1 নম্বরের এ। একের বিতে দেখেন, মিস্টার এ ফরেন ন্যাশনাল employed in XYZ's quality assurance department receives a monthly salary of টাকা 8 লাখ। আচ্ছা, ভালো কথা। As per his employment condition, he periodically returns to his home country every 4 months for a week and renews his tourist visa before return. Tourist visa
যে চরম অন্যায়। ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি বাংলাদেশে চাকরি করে, মান্থলি স্যালারি পায় 8 লাখ, এটা তো মানে ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, যাই হোক, দেখতে থাকি। বিফোর রিটার্নিং টু বাংলাদেশ, হাউএভার, XYZ has employed Mr. A without obtaining any work permit, dangerous, from Bangladesh, from BIDA, and which is a mandatory requirement for employing foreign national in Bangladesh. Consequently, Mr. A is unable to remit fund to his family under the official channel. As a result, he resorts to purchasing cash dollar from the curb market and carries them while traveling back to his home country. এটা কিন্তু আপনার মানি লন্ডারিং। Additionally, for the income year 23-24, XYZ has an assessed payable tax of টাকা 100 মিলিয়ন। ও কোম্পানির আর কি, কোম্পানির 10 কোটি টাকা মনে হয় ট্যাক্স। 100 মিলিয়ন মানে কি 10 কোটি না? আচ্ছা, যাই হোক, জি স্যার। 10 কোটি। জি জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন অঙ্কটা তো পুরোপুরি বোঝা গেছে যে XYZ একটা বাংলাদেশি কোম্পানি, সে একটা বিদেশি লোককে চাকরি দিছে, 8 লাখ টাকা মাসে বেতন। এখন ঘটনা হয়েছে, যারে চাকরি দিছে সে ওয়ার্ক ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে, বিডার পারমিশন টারমিশন নেয় নাই। এই হচ্ছে বিষয়টা। এবং সে বাংলাদেশে যে চাকরি করে এটা তো মানে প্রপার চ্যানেলে সে বিদেশে পাঠাইতেও পারে না, ফলে ডলার করে ক্যাশ ডলার কার্ব মার্কেট থেকে ক্যাশ ডলার কিনে এটা যখন যায় তখন সে লগে করে নিয়ে যায়, এটা বলছে এখানে আর কি। তা আমার কাছে অঙ্কটা পড়েই মনে হয় যে দুইটা অপরাধ সংঘটিত হয়েছে। এক নাম্বার হলো কোম্পানি একটা অপরাধ করছে, সেটা হলো সে এরকম মানে বিডার পারমিশন ছাড়া, ওয়ার্ক পারমিট ছাড়া কাউকে এমপ্লয়মেন্ট দিতে পারে না। এবং দিলে কি হবে সেটা আমরা দেখব, যে দিলে আইনে কি বলা আছে, এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে যে ব্যক্তি ই করে সে তো মানি লন্ডারিং এর পালায় পড়বে, যেহেতু সে কার মার্কেট থেকে ওইভাবে অফিসিয়াল চ্যানেলে নিতে পারে না, এই আর কি। আচ্ছা, এখন দেখেন যে এখানে কি বলছে, রিকোয়ারমেন্ট গুলো একটু দেখেন। মানে কোশ্চেনে এমনই না, 3 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন সম্ভবত। Considering the provision of the Income Tax Act 2023 and the Finance Act 2023 describe the potential tax liabilities and legal consequences of for XYZ if it is discovered that they have employed Mr. A without the necessary work permit, and how these may impact their assessed payable tax। যেখানে তার ট্যাক্স আসছে 100 মিলিয়ন, সেই ট্যাক্স কি বাড়বে, পেনাল্টি হতে পারে? উত্তর হচ্ছে ইয়েস। এটা আইনে কি আছে সেটা একটু দেখে নেন। দিস মে ইম্প্যাক্ট দেয়ার অ্যাসেস পেয়েবল ট্যাক্স ফর দি ইনকাম ইয়ার এত ফ্রম এ ট্যাক্স ল পার্সপেক্টিভ। এটা গেল প্রথম কোশ্চেন। দ্বিতীয়টা হলো ডেসক্রাইব ফ্রম দি ট্যাক্স ল স্ট্যান্ড পয়েন্ট দি পটেনশিয়াল কনসিকুয়েন্সেস মিস্টার এ মে ফেস ফর ওয়ার্কিং উইদাউট ওয়ার্ক পারমিট, এবং তার কি পেনাল্টি হতে পারে, ডিপোর্টেশন হতে পারে, রেস্ট্রিকশন হতে পারে ইন ফিউচার টু এন্ট্রি ইনটু বাংলাদেশ। এটা তো সোজা, যে সে ওয়ার্ক পারমিট ছাড়া সে নিজেও কাজ করতে পারে না, এবং এই যে কাজ করলো সে একটা ভায়োলেশন করলো বাংলাদেশের অন্য যে ল, সে ল ভায়োলেশন করে, এতে করে ডিপোর্টেশন হতে পারে। ডিপোর্টেশন মানে হলো সে বাংলাদেশ থেকে তাকে ওই জোরপূর্বক তাড়ায় দেওয়া আর কি, আর কোনোদিন বাংলাদেশে ঢুকতে পারবে না ফিউচারে, এই জাতীয় মানে বিষয়ে আসায়। আর কোম্পানির জন্য পেনাল্টির বিধান আছে, সেটা হলো তার যা ট্যাক্স হবে তার 50% পেনাল্টি হতে পারে। এবং এইটা আমাদের কোন ধারায় জানি একটা বলা আছে যে সেকশন 19। সেকশন 19, হ্যাঁ, সেকশন 19-এ বলা আছে যে যার যা বাংলাদেশে ট্যাক্স হবে তার 50% অথবা আম, কত, 5 লাখ। 5 লাখ টাকা না, স্যার হুইচেভার ইজ হায়ার। হুইচেভার ইজ হায়ার। তাহলে প্রথম কোশ্চেন যেটা 3 মার্কের যে কোশ্চেন, সেটা হলো তার যে লিগাল কনসিকোয়েন্স ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী, সেটা হলো তার 100 মিলিয়ন যেহেতু ট্যাক্স, কোম্পানির ট্যাক্স, তার সাথে আরো 50 মিলিয়ন তার জরিমানা হতে পারে। সেই জরিমানাটা মানে যে বিধানটা সেটা হলো যে সেকশন 19-এ বলা আছে যে যা ট্যাক্স হবে কোম্পানির তার 50% অথবা 5 লাখ এর মধ্যে যেটি হায়ার। আর 2 নম্বরটা তো বললামই যে ওটাও তো একটা অপরাধ, সুতরাং তার মানে দেশীয় আইনে তার হতে পারে। ইনকাম ট্যাক্সের আইনে কি হবে, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা পরিষ্কার, সেটা হলো যে 2 নম্বর কোশ্চেন যেটা, এটা কিন্তু ইনকাম ট্যাক্স পার্সপেক্টিভে আপনাকে এই কোশ্চেনটা আসে নাই।
ইনকাম ট্যাক্স পার্সপেক্টিভে কোশ্চেন আসলে ইনকাম ট্যাক্সের কাজ আজ হলো ইনকাম এর উপরে ট্যাক্স আদায় করা। সে 8 লাখ টাকা বেতনে চাকরি করে, তার বছরে বেতন হয় কত, সে রেসিডেন্ট না নন রেসিডেন্ট, এটা দেখে ওটার উপরে ট্যাক্স মানে আরোপ করা এবং আদায় করা, এটা হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ। আর পুলিশের কাজ পুলিশ করবে, বা দুদকের কাজ দুদক করবে, ইমিগ্রেশনের কাজ ইমিগ্রেশন করবে, এইরকম আর কি। এখন এখানে যে 2 নম্বরের কোশ্চেনটা, সেটা ইনকাম ট্যাক্স ভিউ পয়েন্ট থেকে কোনো কোশ্চেন হয় নাই। সুতরাং আপনি বানায় বনায় আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যেভাবে অ্যান্সার করতে পারেন করে আসবেন। বুঝছেন? ঠিক আছে না? Yes, Yes, sir. sir. তাইলে 1 নম্বর কোশ্চেনের উত্তরটা মুখে মুখে শেষ। স্যার হুম। স্যার 1 নম্বরটাতে তো হচ্ছে 100 মিলিয়নের 50%, 50 মিলিয়ন, তাহলে স্যার আমাদের 50 মিলিয়ন কি স্যার কি ওখানে বলে? বললো যে স্যার 5 লাখ অথবা টোটাল অ্যাসেট ইনকামের 50%, যেহেতু স্যার আমাদের ইনকামের না, ট্যাক্সের, ডিসপিউট ট্যাক্সের। ইনকাম স্যার কি কি বলে? ও অ্যাসেস পেবল ট্যাক্স দিচ্ছে আমাদের স্যার ওই যে, তাহলে স্যার ওই যে তার যে স্যার ওই যে আমার 8 × 96 লক্ষ টাকা স্যার, এটার সাথে কি কম্পেয়ার করতে হবে স্যার? না না না, কার সাথে কি কম্পেয়ার করবেন? আপনাকে তো বলছে কোম্পানি অপরাধ করছে, কোম্পানি তাকে চাকরি দিয়ে অপরাধ করছে, সুতরাং কোম্পানিকে জরিমানা গুনতে হবে। কোম্পানির কত টাকা ট্যাক্স হয়, সেই ট্যাক্সের 50% অথবা 5 লাখ। আর ওই ব্যক্তির কি হবে? ব্যক্তির ঘাট ধরে বের করে দিবে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কোম্পানির কথা বলা নাই, বলবো এখানে বলেছে এই যে যে, এরূপ কোনো ব্যক্তিকে কোনো আয় বসে তাহার ব্যবসায় বা পেশায় নিয়োগ প্রদান বা ফার্মে সুযোগ প্রদান করলে এইরূপ ব্যক্তি এই আইনের অধীনে প্রদেয় করের, ওই ব্যক্তির প্রদেয় করের 50% বা 5 লক্ষ টাকা, এই দুইয়ের মধ্যে যাহা অধিক তাহা অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করবে। সেটাই তো ওই বলছি। ওই ব্যক্তির কর অ্যাসেসমেন্ট করবে, ওই ব্যক্তির কর অ্যাসেসমেন্ট করে তার সাথে 50% যোগ করবে। সেটা যদি 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেটা আপনি তো ব্যক্তির ডেফিনেশনই বোঝেন নাই। ব্যক্তি আপনি, বলতে কোম্পানি বুঝাচ্ছে। জি তা তো জি জি, এখানে ব্যক্তির ডেফিনেশন তাহলে পরে। তাহলে লেখাটা স্যার বলি, পুরোপুরি পড়ি। জি না, বলছে এই আপনি, আইনের অন্যান্য বিধানে যাহাই থাকুক না কেন, সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক নহে, এরূপ কোনো ব্যক্তি কোনো আয় বর্ষে তার ব্যবসায় বা পেশায় নিয়োগ প্রদান বা কর্ম সুযোগ প্রদান করিলে এইরূপ ব্যক্তি এইরূপ কিন্তু ব্যক্তি, এই এই যে আইনে। দাঁড়ান দাঁড়ান, এইরূপ ব্যক্তি, এই ব্যক্তি মানে কোম্পানি। আচ্ছা, ঠিক আছে। আপনার না থামাইলে তো আপনি থামবেন না। কিন্তু কিন্তু বোঝা তো স্যার, এটা তো খুব টাফ, মানে তাপ না, কোম্পানি। এখানে শোনেন, তাইলে তাইলে আমরা যারা ব্যক্তি, আমরা কি, আমরা হলো স্বাভাবিক ব্যক্তি, ন্যাচারাল পার্সন। বুঝছেন? না না, তাহলে এই কোম্পানির কথাটা লেখা উচিত ছিল স্যার, জিনিসটা তো মিসলিডিং জি ছিল না, না। লেখা উচিত হয়, উচিত ছিল না। লেখা ঠিকই আছে। স্যার সেকশন কারণ 2-তে দেওয়া আছে স্যার ব্যক্তির আপনি ডেফিনিশন। ব্যক্তির সংজ্ঞাই তো পড়েন নাই। আপনি তো ব্যক্তির সংজ্ঞা, ব্যক্তির সংজ্ঞায় কারা কাহারা কাহারা পড়িবে। 1 নাম্বার কোম্পানি, 2 নাম্বার ন্যাচারাল পার্সন। এতে কৃত্রিম ব্যক্তি কোম্পানি, সেটা তো জানি, আমরা তো সেটা তো জানি, কিন্তু ওই যে লেখাটাতে হুম প্রথমে ব্যবসায় বলছে, তারপরে বলছে এইরূপ ব্যক্তি। ওই হ্যাঁ, জন্যই তো আপনার থামাই দিছি, আমি দেখি যে আপনি আগায় যাচ্ছেন। স্যার এখানে তাহলে পানিশমেন্ট হবে কোম্পানির, আর ওই ব্যক্তিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে স্যার। শোনেন, ব্যক্তির কোশ্চেনটা তো আমার আসে নাই। আমার এখানে ব্যক্তির আসেনি কোশ্চেন স্যার। আসলে আমি বলতাম যে আমার ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আমার কাজ হলো তার 8 লাখ টাকা করে বেতন পায়, এটার উপরে ট্যাক্স রাইখা ছেড়ে দেওয়া। আমার কাজ না তারে জেল দেওয়া, আমার কাজ না। আমার কাজ হলো ওই কোম্পানিকে পানিশ করা। তো সেটা তো আমি করছি। কি বুঝছেন আপনি? দুদক স্যার ইনফর্ম করতে পারবে কিনা এনবিআর? এ ব্যাপারেও লিখিত পরিত কোনো আইন নাই যে এইরকম কোনো, যদি দাগী আসামি ধরা পড়ে তাকে পুলিশে ধরায় দেওয়া, দুদকে ধরায় দেওয়া, মানে এটা হয়তো কোনো মানে অফিসার ব্যক্তি উদ্যোগে করতে পারে, কিন্তু মানে লতে ওইভাবে কিছু বলা নাই। জি মানে আসলে যার কাজ সে করবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হলো, ট্যাক্স ডিপার্টমেন্ট হলো ইনকামের উপরে ট্যাক্স আরোপ করবে এবং আদায় করবে, এটাই শেষ। জি স্যার। বুঝছেন? কেউ যদি বলে মানে আমি স্মাগলিং থেকে আয়, তাহলেও ইনকাম ট্যাক্সের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, সে সুন্দর ট্যাক্স করে আদায় করবে। জি স্যার। কারণটা কি, ইনকাম ট্যাক্সের যে ডেফিনেশন সেখানে কোথাও বলা নাই যে ট্যাক্সের যে ডেফিনেশন, ট্যাক্স অন ইনকাম,
not tax on legal income. It may be the জি tax on illegal income also. জি স্যার সাংঘাতিক কথা। মানে আয় কর কি? আয়ের উপরে কর। আয়ের ডেফিনেশন কি? আয়ের ডেফিনেশনে কোথাও বলে নাই যে ইট মাস্ট বি দ্য লিগাল ইনকাম, এটা বলে নাই, জি কোথাও বলে নাই। জি স্যার তো ইট মে বি দ্য ইলিগাল ইনকাম অলসো। এবং আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, এই যে সরকার ব্ল্যাক মানি হোয়াইট করার সুযোগ দেয়, তখন কি হয়? ব্ল্যাক মানিটা কি? ইলিগাল ইনকাম না? তাহলে জি স্যার ইলিগাল ইনকামের উপরে তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্যাক্স নিচ্ছে, হুম তাই না? ইলিগাল জি ইনকাম স্যার না, যে ইনকাম, যে ইনকামে ট্যাক্স দেওয়া হয় না সেটাই ইলিগাল ইনকাম। এটাকে ব্ল্যাক হ্যাঁ, মানি বলতে এটা বোঝাচ্ছে, তা বুঝায় না। ওই তো আনট্যাক্সড মানি যেটা, ওইটাই আনট্যাক্স মানে মূলত চুরি ডাকাতি ইলিগাল ইনকাম, ঘুষ খাইতে বা চুরি ডাকাতি করতে সেটা না, যেটার উপর ট্যাক্স দেওয়া হয় নাই তো ওটা সেটা তো। ইলিগাল হয়ে যায়, তো ওই ইনকামটা ইলিগাল কি ইনকাম তো illegal আবার হয়ে যায়? আলাদা, ওটা পানিশমেন্ট, তো আর ওটা পানিশেবল। যে ট্যাক্স দেয় নাই সেটা ট্যাক্স দিতে হবে, এই ব্ল্যাক না না মানি। না, ওই যে আপনার ইলিগাল ইনকাম যদি হয় সেটা ইনকাম ট্যাক্সে পানিশেবল না। না, ইনকাম ট্যাক্স পানিশেবল না, পানিশেবল গভর্নমেন্ট তো না। পানিশ করবে। বিজনেসের ইনকাম কম দেখে ট্যাক্স কম দিল, বা খরচ বেশি দেখে ট্যাক্স দিল। হুম। হ্যাঁ, সেটাই, এটা এক ধরনের আবার একটা ইলিগাল, অবৈধ, যে ইনকামটা দেশের আইনের না না পরিপন্থী, না, আপনি সেটা দরকার বোঝেন নাই, হবে। আপনি বোঝেন নাই। কেউ যদি রিটার্নে লেখায় যে ইয়াবা ব্যবসা হইতে আয়, আপনারা আমি একটু বুঝে বলি। আমি কি করি, আমি ইয়াবা, ইয়াবা আছেন, ইয়াবা ব্যবসা হইতে আয়, আপনি নির্দ্বিধায় আপনি ইনকাম শো করবেন ইয়াবা ব্যবসা হইতে, ট্যাক্স দিবেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা নিয়ে টুটা কিছু করবে না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা লুকআউট না। আপনি আয় দেখাবেন, ট্যাক্স দেবেন, শেষ। আমি সেই কথাই আপনাকে বোঝাতে চাচ্ছি। জি স্যার বুঝছেন? আয়ের সোর্সটা তাদের জুরিসডিকশনে না আর কি স্যার। এইটাই কথা, মানে ইনকামের বললাম কি যে বাংলাদেশের আইন অনুযায়ী ইয়াবা ব্যবসা মানে এটা বৈধ না অবৈধ, এই এই সমস্ত মানে বিতর্কে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যাবে না। ক্লিয়ার? স্যার কোম্পানি যে 8 লাখ করে যে স্যালারি দিল স্যার, এটা কি আমরা যখন এসএস পেয়েবল ট্যাক্স করছি 100 মিলিয়ন, এটার ভিতরে কি ডিজালাও করা আছে? করে কি এটা অ্যাসেস করা না এটা স্যার ডিজালাও না না কনসিডার না করা ডিজেল, হয়? না ডিজেলও করা হয় নাই তো। ডিজেলও করা হবে কেন? তাকে তো সরাসরি পানিশমেন্টই দিয়ে দিবে 5 লক্ষ তো তাহলে তো সরাসরি পানিশমেন্ট হবে। স্যার এখানে ওইটা আরেকটা নাই কোশ্চেন আপনার স্যার। এখানে তো তার কি যদি স্যার তার সোর্স ট্যাক্স কেটে রাখে স্যালারি থেকে, তারপরেও কি স্যার ওই যে ওই পানিশমেন্ট অ্যাপ্লিকেবল হবে স্যার? হ্যাঁ হবে, ওরে বাপ। আচ্ছা, আজকে তার পানিশমেন্টটা কেন হলো যে বিডার পারমিশন ছাড়া, ওয়ার্ক পারমিট ছাড়া সে একটা লোকরে অ্যাপয়েন্টমেন্ট দিছে, এই হলো অপরাধ। সোর্স ট্যাক্স ব্যাপার না স্যার। সোর্স ট্যাক্স কোনো ব্যাপার না, কত টাকা বেতন 108-এ স্যার, 108-এ তো ওই ফরেন এমপ্লয়ীদের ডিটেলস দেওয়ার কথা, উনি তো বিডার পারমিশন ছাড়া সেই ডিটেলসও দিতে পারে নাই, হ্যাঁ আর পারে নাই সোর্সটা তো। কিভাবে কাটবে? আর যদি সে সোর্স ট্যাক্স কেটে দেয়, ধরুন যে 108 যদি না উঠালো, সে সোর্স ট্যাক্স কেটে দিল, বা 108 দেখালো, মানে মানে বললাম যে যদি কখনো source টা হয় তাহলে মানে পানিশমেন্ট কি ডাবল হবে কিনা, বা এটাই বলবো। আচ্ছা, তারপরে স্যার দেখেন 108 তো আগের আগের আইন ছিল, এখনকার ইয়েতে কত এটা স্যার? কি 108 যেটা বললো, 108 সেকশন 108। সেকশন না, এটা আগে 108 ছিল, এখন ও ওই যে, হ্যাঁ এখন হ্যাঁ জানি কত এখন ওই হয়েছে। যে এটা ওই যে মান্থলি উইথহোল্ডিং রিটার্নের সাথে এটা তফসিল চ কিংবা ছ, ওইখানে দুইটা আছে, একটা এপ্রিলে দিতে হবে, সাবমিট করতে হবে, আর একটা সেপ্টেম্বরে সাবমিট করতে হবে, এইভাবে দেওয়া আছে। এভাবে দেওয়া আছে। হুম হুম হুম, ঠিকই। 2 নম্বরটা একটু দেখি। 2 নম্বরটা শুরু করব নাকি একটা ব্রেক দেব? শুরু করেন স্যার। শুরু করি, ঠিক আছে, তারপরে দেখা যাবে। আচ্ছা, মিস্টার সাইফুল ইসলাম is a veteran freedom fighter, gazetted, and a dual citizen, Bangladeshi by birth and USA nationality through immigration. আচ্ছা, worked as a contractual employee in a development organization in Nepal from 1 জানুয়ারি 2019 to 30 নভেম্বর 2023. After completing his stint in Nepal and a short vacation, Mr. Islam returned to Bangladesh on 1 December 2023. He started a consultancy and supply business in Bangladesh from 1 February 2024.
As part of his consultancy business, Mr. Islam often travels abroad. He seeks your advice on how to file his tax return in compliance with the tax law related to the assessment year. 24-25 হবে আর কি, 23-24 হবে না, কারণ তার সমস্ত ডাটাগুলো দেওয়া হলো এই বছরের। আচ্ছা, যাই হোক, মানে টু অ্যাসিস্ট ইউ মিস্টার ইসলাম হ্যাজ প্রোভাইডেড দ্য ফলোইং ইনফরমেশন। আচ্ছা, কি হয়েছে তার, সেটা হলো ইনকাম ফ্রম অ্যাব্রোড। এখানে বলছে যে এক্স এমপ্লয়ার ইন নেপাল রেমিটেড ফর এমপ্লয়ি শেয়ার অপশন স্কিম granted earlier. Gross amount accrued for the period জুলাই 22 থেকে জুন 23, 25 লাখ টাকা। গ্রস অ্যামাউন্ট accrued ফর দ্য ইয়ার জুলাই 23 টু 30 নভেম্বর 20 লাখ টাকা। এইটা আসবে, প্রথমটা আসবে না। 25 লাখ টাকার বিষয়টা মানে আপনার কগনিজেন্সে আসার কথা না, কারণ ওইটা 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের সাথে রিলেটেড। আমাদের পরবর্তী ফিগারগুলো সব 24-25, মানে এই কারেন্ট ইয়ারের যে মানে ফিগার ওটার সাথে আর কি। আচ্ছা, এইটা আসবে, এই 20 লাখ টাকা এটা আসবে। দি অ্যামাউন্ট ওয়াজ রেমিটেড টু হিজ ব্যাংক ইন ইউএসএ অন 15 জানুয়ারি 2024 আফটার উইথহোল্ডিং ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 25%। 25% তো 5 লাখ টাকা আসে। বাংলাদেশ অ্যান্ড নেপাল হ্যাভ এ ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স ট্রিটি। আচ্ছা, যাই হোক, তারপরে কনসালটেন্সি ফি রেমিটেড নেট অফ ট্যাক্স at the rate of 10% by an Indian company on 30th April 2024. তো 10% কেটে 9 লাখ টাকা দিছে, তার মানে বোঝাই যায় কনসালটেন্সি গ্রস আপ করলে 10 লাখ টাকা হবে। ফর সার্ভিসেস প্রোভাইডেড ফর অ্যান ইন্ডিয়ান কোম্পানি ইন ফেব্রুয়ারি 2024 ক্রেডিটেড টু হিজ ব্যাংক অ্যাকাউন্ট ইন ইউএসএ। সে যেখানেই পেমেন্ট করুক, ইনকাম যদি বাংলাদেশে একটু করে তাহলে তো বাংলাদেশে, যাই হোক, বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ এ ডাবল ট্যাক্সেশন ইনি ট্রিটি। অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 লিখছে না উপরে প্রশ্নে? ওইটা ভুল লিখছে, ওটা 24-25 হবে। সমস্ত ডাটাগুলো দেওয়া তো আপনার 24-25-এর, আপনি 23-24 যদি বলে তাহলে তো শুধু আপনি ওই 25 লাখ প্রথম যে ফিগারটা দিয়েছে ওইটা দিয়ে অঙ্ক মাইরে দিয়ে আসতে পারবেন, শেষ। ওটা হবে ঠিক না। আছে। তারপরে দেখেন কনসালটেন্সি সার্ভিসেস প্রোভাইডেড ইন বাংলাদেশ। তো এইখানে বলছে ফর কনসালটেন্সি সার্ভিসেস প্রোভাইডেড ডিউরিং 1 ফেব্রুয়ারি 2024 টু 30 জুন 2024, fees earned from a public limited company on which the company deducted tax at source at the rate of 12%। এটাও ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, এটা হবে 10% আন্ডার সেকশন 90 of the Income Tax Act 2023 and Withholding Tax Rules 2023। তার মানে এখানে সে যে 20 লাখ টাকা তার কনসালটেন্সি ফি, এখান থেকে কিন্তু 2 লাখ টাকা কেটে রাখছে 10%-এ অ্যাজ পার সেকশন 90। কনসালটেন্সির উপরে টিডিএস এর রেট হচ্ছে 10। তো সেই হিসাবে 10 মানে 2 লাখ টাকা কেটে রাখছে, এটা আমরা ধরে নিতে পারি আর কি। আচ্ছা, তারপরে আসেন সাপ্লাই অফ কেমিক্যালস টু কোম্পানি ওয়াই আপ টু 30 জুন 2024, 1 লক্ষ টাকা বিং 5% ওয়াজ অলরেডি ডিডাক্টেড অ্যাট ট্যাক্স আন্ডার সেকশন 120। 120 মানে ইম্পোর্ট স্টেজে এআইটি of the by custom authorities at port point on 1st March 2024, and company Y deducted 7% on the total supply value, taking into account the tax already collected by customs authorities at port point। উল্টা পাল্টা লেখা ভরা, এগুলোকে কারেকশন করতে হবে, মানে কোশ্চেনে ভুল। কোশ্চেনে কি ভুল, এটা 7%-এর জায়গায় এটা 3% হবে। 50 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট আগের আইনে 50 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্টের উপরে সাপ্লাই পেমেন্টের উপরে ছিল 3%। আপনারা জানেন যে গতবারের সাপ্লাই থেকে টিডিএস এর রেট ছিল 3, 5, 7। তো 40 লাখ টাকা যদি পেমেন্ট হয় সেখান থেকে 7% কেন হবে? যাই হোক আর কি। এবং এখান থেকে এটা হবে আসলে প্রিন্টিং মিস্টেক। ওই যেমন প্রিন্টিং মিস্টেক আগেও একটা আছে, 12 যেটা লিখছে যে আন্ডার সেকশন 19, ওটা হবে 12-র জায়গায় 10।
এইখানে হবে 7-এর জায়গায় 3। তো 3% যদি হয় তাহলে 40 লাখ টাকার উপরে 3%-এ আসে 1,20,000 টাকা। এখান থেকে কাস্টম অথরিটি ইম্পোর্ট স্টেজে যে 1 লাখ টাকা কাইটে রাখছে ওইটা বাদ দিয়ে মাত্র 20,000 টাকা কাটছে। এইটা হলো মোদ্দা কথা। যে যারে সাপ্লাই দিছে কোম্পানি ওয়াই, তারা আমার কাছ থেকে, আমি যে মালটা সাপ্লাই দিছি, আমার নাম কি, আমার নাম মিস্টার ইসলাম। তো আমি কিছু মাল আমদানি করে সাপ্লাই দিছি। তো আমদানি পর্যায়ে আমার কাছ থেকে কাটছে 1 লাখ টাকা। ওই মালটাই সাপ্লাই দিছি, তখন তারা 40 লাখ টাকায় সাপ্লাই দিছি, ওইটার 3%-এ আসে 1,20,000। ওইখান থেকে আমি বিল অফ এন্ট্রি তাকে প্রোভাইড করছি 1 লাখ টাকা, সে আমার কাছ থেকে 20,000 টাকা কাটছে। এইভাবে ধরে নেওয়া যায় আর কি। এবং বলছে দিস সাপ্লাই বিজনেস উইল বি অ্যাসেসড আন্ডার সেকশন 163, তার মানে এটা মিনিমাম ট্যাক্স। এখন আসেন যে এক্সপেন্সেস মেড বাই মিস্টার ইসলাম ডিউরিং 23-24 ইনকাম ইয়ার। দেখেন আপনাকে সব ডাটা দিছে 24-25 অ্যাসেসমেন্ট ইয়ারের অঙ্ক করার জন্য। চিন্তা করে দেখ, 23-24 ইনকাম ইয়ার মানে হলো আপনার 24-25 পুরোটাই পড়তেছি, কিন্তু 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার সংক্রান্ত। এক্সপেন্সেস রেলিভেন্ট টু সাপ্লাই বিজনেস ইনক্লুডিং ম্যাটেরিয়াল কস্ট। হুম। ও, তার মানে আমি যে সাপ্লাই ব্যবসা করি, 40 লাখ টাকা যে আমি মাল বিক্রি করছি, তার এগেনস্টে আমার খরচ হলো 28 লাখ টাকা। তার মানে আমার সাপ্লাই বিজনেসে আমার বিজনেস ইনকাম হবে 12 লাখ টাকা সম্ভবত। তারপরে দেখেন এক্সপেন্সেস রেলিভেন্ট টু নন সাপ্লাই বিজনেস। নন সাপ্লাই বিজনেস কিছু আছে নাকি? মনে নাই তো। তার কি কোনো নন সাপ্লাই বিজনেস আছে? কি জানি। কনসালটেন্সি ছিল মনে হচ্ছে। কনসালটেন্ট। কনসালটেন্সি কনসালটেন্সি, স্যার। ওই তো, তাহলে ওইটাই হবে কনসালটেন্সি থেকে। আমি যে কনসালটেন্সি ইনকাম যেটা পাইছি ওখান থেকে আমার খরচাপাতি আছে, সেটা হলো 10 লাখ টাকা। তারপরে ব্যাংক ইন্টারেস্ট ফর ওয়ার্কিং ক্যাপিটাল ফর নন সাপ্লাই বিজনেস। তার মানে কনসালটেন্সি থেকে কিন্তু আমার বাদ যাবে। আমি যে কনসালটেন্সি থেকে 20 লাখ টাকা পাইছি, 20 লাখ টাকা আছে আমার কনসালটেন্সি থেকে, এখান থেকে আমার খরচ বাদ যাবে 10 লাখ আর 3 লাখ। 13 লাখ, 7 লাখ। মানে 13 লাখ টাকা বাদ দিয়ে 17 লাখ টাকা হবে আমার নিট আয় ফ্রম কনসালটেন্সি। আর সাপ্লাই ব্যবসা থেকে আমার 40 লাখ টাকা থেকে 28 লাখ টাকা বাদ দিয়ে আমার নিট আয় হবে 12 লাখ টাকা সম্ভবত, এরকম হবে। মানে মুখে মুখে কিন্তু আমরা দেখতেছি যে কি। তারপরে লাস্টে বলছে অন অ্যাকাউন্ট অফ পার্চেজ অফ বাংলাদেশ সঞ্চয়পত্র। সে ওই ওই বছরই সঞ্চয়পত্র কিনছে, 25শে জুন 30 লাখ টাকার সঞ্চয়পত্র কিনছে। তার মানে সে এইটার উপরে পাবে, বিনিয়োগ রেয়াত পাবে। তবে 30 লাখের উপরে পাবে না, পাবে সর্বোচ্চ 5 লাখ টাকার উপরে। আচ্ছা, এখন আসেন আমার কি করতে হবে। Considering the withholding tax provision as per Income Tax Act and individual tax rate as per Finance Act 2023, এটাও ভুল আছে, হবে ফাইন্যান্স অ্যাক্ট 2024। 24-25 অ্যাসেসমেন্ট করতে গেলে আমাকে ফাইন্যান্স অ্যাক্ট 2024ই আমাকে ফলো করতে হবে। কম্পিউট, দেখেন মানে অবস্থা মানে অবস্থাটা দেখেন। কম্পিউট টোটাল ইনকাম ফর দি ইনকাম ইয়ার 23-24, তামসা দেখছেন? ইনকাম ইয়ার 23-24 মানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। তারপর বলছে কম্পিউট ট্যাক্স লাইবিলিটি ফর দ্য ইনকাম ইয়ার 23-24 মানে করসপন্ডিং অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, কনসিডারিং দ্য উইথহোল্ডিং ট্যাক্স ডিডাক্টেড। অঙ্ক শেষ। তো শোনেন, অঙ্কটা ইংলিশ বাংলা মিলে কিন্তু পড়লাম। পড়ে আমরা যতটুকু, যদি আপনি মনে করেন যে এটা আরেকবার পড়লে আরো ক্লিয়ার হবে, মানে হয় কি এই লেভেলের অঙ্কের এই একটা সমস্যা যে মাথা ঠিক রেখে যে আপনি পুরোটা পড়ে মানে হৃদয়ঙ্গম করবেন এবং কলম নিয়ে বসবেন অঙ্ক করতে, ওইখানে একটু ধাক্কা খেতে হয়। তো যাই হোক আর কি, যদি পড়ে এরকম আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, দরকার হয় আপনি আরেকবার পড়েন, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? আমার কাছে যেটা স্যার মনে হয়, এখানে তো স্যার ওই যে স্যার রেসিডেন্ট নন রেসিডেন্টের একটা ব্যাপার আছে মনে হচ্ছে স্যার। হ্যাঁ ব্যাপার আছে, ব্যাপার আপনি দেখেন, ব্যাপারটা দেখলে দেখতে অসুবিধা কি, সে স্যার বাংলাদেশে কবে দুই আসছে? হাজার বাংলাদেশে না, 30 নভেম্বর 2023 স্যার। না না, 1লা ডিসেম্বর 2023-এ সে বাংলাদেশে আসে। বুঝতে পারছেন? হ্যাঁ আসে, সুতরাং 1লা ডিসেম্বর থেকে 2023 থেকে যদি আপনি 7 মাস হিসাব করেন তাহলে 183 দিনের বেশি হয়। তার মানে সে রেসিডেন্ট। এবং রেসিডেন্ট যদি হয় তার টোটাল ওয়ার্ল্ড ইনকাম, আজকে যে অঙ্কটা করাই দিছি না সিঙ্গাপুরের যে অঙ্কটা, ওই অঙ্কটাই, মানে ওই রকম অঙ্কই হবে এখন। বুঝছেন?
কারণটা কি, সে নেপালে ট্যাক্স দিছে 5 লাখ, সে ইন্ডিয়াতে ট্যাক্স দিছে 1 লাখ। তো এইটা আমাদের বিবেচনায় আসতে হবে, ফরেন ট্যাক্স ক্রেডিটের মধ্যে এটা আসবে। আচ্ছা, অঙ্কটা আবার বলি, তাহলে আপনি অঙ্কটা আপনিই পারবেন করতে। আর না পারেন আমরা চেষ্টা করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। প্রথম কথা হলো, অঙ্কে কয়েকটা ভুল আছে, ভুলটাকে প্রথমে শুদ্ধ করতে হবে। সেটা আপনি নোট দিয়ে শুদ্ধ করতে পারেন। আপ- আপনি এইখানে পড়লে মনে হবে এই যে 22-23, এই যে 25 লাখ টাকা আপনার চোখের সামনে, এটাকে ডিসরিগার্ড করতে, এটা আমার কোনো কামে লাগবে না, এটা আগের বছরের। প্রথম কথা। 2 নম্বর কথা হলো, সে রেসিডেন্ট, আমি হিসাব করে দেব যে 1লা ডিসেম্বর 2023 তারিখে সে বাংলাদেশে আসছে, এবং আমি ধরিয়ে লইলাম যে পরবর্তী 30শে জুন 2024 পর্যন্ত সে বাংলাদেশে অবস্থান করছে, সুতরাং সে রেসিডেন্ট। সুতরাং তার গ্লোবাল ইনকামটা আমাদের কনসিডারেশনে আসবে। ঠিক আছে? তাহলে এখন আপনি যদি হিসাব করতে বসেন, তার বাংলাদেশের বাইরের ইনকাম কি? বাংলাদেশের বাইরের ইনকাম আছে দুইটা। এক নম্বরে হলো নেপালে কিছুদিন চাকরি করছে, সেখান থেকে সে পাইছে 20 লাখ টাকা, এবং তার উপরে অলরেডি 5 লাখ টাকা ট্যাক্স সেখানে দিয়ে আসছে। আর একটা ইন্ডিয়া থেকে পাইছে 10 লাখ টাকা, ওখানেও ইন্ডিয়াতে 1 লাখ টাকা কাইটে রাখছে। এটা হলেই গেল। আর দেশের ইনকামের মধ্যে দুইটা, একটা হলো তার কনসালটেন্সি হলো 20 লাখ, এখান থেকে বিয়োগ যাবে 13 লাখ, সম্ভবত 13 লাখ টাকা বাদ দিলে হয়তো 7 লাখ টাকা তার নিট কনসালটেন্সি আয় থাকবে, আমার অ্যাপারেন্টলি আমার যেটা মনে হচ্ছে। আর 40 লাখ টাকা থেকে 28 লাখ টাকা খরচাপাতি বাদ দিলে আপনার 12 লাখ টাকা হবে ইনকাম। এখন আমাদেরকে অঙ্ক করতে হবে দুইভাবে। এক হলো ইনকামের উপরে ইনকাম ট্যাক্স কত আসে, আর কাইটে রাখছে কত। যেহেতু ওটা মিনিমাম ট্যাক্স, আপনার কনসালটেন্সিও মিনিমাম ট্যাক্স, আপনার সাপ্লাইও মিনিমাম ট্যাক্স। তো সুতরাং সেই জায়গাগুলো, সেখানে যে টাকা কাইটে রাখছে ওটা তো আর আমি ফেরত পাবো না। ওইভাবে আমাকে কিন্তু হিসাবটা করতে হবে। পারবেন না অঙ্কটা করতে? স্যার হুম। এটা কোশ্চেন করবো স্যার। একটু কঠিন অঙ্ক, একটু করে দেন। স্যার এটা একটু করে দেন। করে দেন স্যার। না, চেষ্টা করতে পারি। জি মানে স্যার, চেষ্টা করি স্যার। হ্যাঁ, বিষয়টা হলো যে মুখে মুখে তো অঙ্কটা করাই দিলাম। এখন হলো অঙ্কে আমাকে চাইছে কি, চাইছে দুইটা জিনিস। একটা হলো এই ভদ্রলোকের টোটাল ইনকাম কত হবে, নাম্বার ওয়ান, টোটাল গ্লোবাল ইনকাম। এবং নাম্বার টু, তার ট্যাক্স কত, ট্যাক্স লায়াবিলিটি কত হবে, যা যা ট্যাক্স কাটছে সেটা বাদ দিয়ে তার আর আর কত টাকা ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন? তো অঙ্কটার একটা স্ন্যাপশট আপনি নিয়ে রাখেন। তবে মানে যেখানে ভুল ভুল, মানে এটা গেল কই, ভুল করা ওগুলোকেও আপনাকে শুদ্ধ করতে হবে কিন্তু, তাই না? স্যার জি স্যার। তো এটা আহ, আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা করা তো দোষের কিছু না। এটা হলো হোয়াইট বোর্ড। এটা কে, এনার নাম কি? সাইফুল ইসলাম। মিস্টার ইসলাম, তাই না? জি হুম, স্যার। এটা কি স্যালারি পাইছিল না কি এটা? না, ওই যে এমপ্লয়ি শেয়ার স্কিম। এমপ্লয় শেয়ার স্কিম। কনসালটেন্সি কি দুই দেশে আছে না ইন্ডিয়াতে আছে? এটা কি বলা ছিল, এটা ওই 9 লাখ টাকা দিছে কি 10% কেটে না নাকি? তাই তো না? জি স্যার, 10% কেটে এটা নেটিং করে 10% দিয়েছে কেটে স্যার। 9 লাখ টাকা কেটে তাহলে তো ঠিক কেটে নাই। নেট অফ করে দশ দিয়েছে। হবে। 0.9 দিয়ে ভাগ হবে স্যার, 0.9। 0.90 দেওয়া হবে স্যার, 10% আসছে তো। 44,50,000। কত? 44,50,000। দেখেন অঙ্কের মানে একটা পার্ট হলো এইটা, যে কম্পিউট টোটাল ইনকাম, আর একটা পার্ট হলো মানে ট্যাক্স লায়াবিলিটি বের করা। অ্যাডমিসিবল এক্সপেন্স আর অ্যালাউবল এক্সপেন্স কখন কোনটা স্যার আমি লিখি? সব ক্ষেত্রে একই না স্যার ভিন্ন কোনো অর্থ অর্থ বহন করে? না, একই একই। স্যার আরেকটা বিষয় ছিল, আমরা অনেকেই জানি যে আমাদের আইসিবি তে যে কোশ্চেন গুলো হয়, এখানে যে ভুলগুলো থাকে ওভাবে আমাদের অঙ্ক করতে হয়, ভুল হলে বুঝে অঙ্ক আমাদের অঙ্ক করতে হয়।
স্যার আপনি এখানে স্যার চেঞ্জ করে স্যার সঠিক কারেকশনটা দিয়ে স্যার অঙ্ক করতেছেন, এক্ষেত্রে আমাদের স্যার কারেকশন করে করতে হবে অঙ্ক, না স্যার ভুলটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো? আমি তো মনে করি আপনার এখানে একটা নোট দিয়ে দিবেন, আমি তো নোটগুলো দিয়ে দিতেছি। কারণ সেকশন 90-তে আপনার কনসালটেন্সির উপরে টিডিএস এর রেট হচ্ছে 10, আপনি কোশ্চেনে 12 বললেই হবে? তারপরে আপনার উল্টাপাল্টা কথাবার্তা, আপনি কোশ্চেনটা উপরে লেখা আপনাকে 23-24 অ্যাসেসমেন্ট ইয়ারের অঙ্ক করতে হবে, আর নিচে বলা 23-24 ইনকাম ইয়ারের অঙ্ক করতে বলছে। আপনি কোনটা করবেন? Yes, sir. তাই আর না? অনেক স্যারই আমাদেরকে অনেক স্যারই স্যার বলছেন মানে যে আপনি ভুল আপনার হলে একটা ভুল ধরে মানে কোশ্চেন পেপার একটা অ্যাসেসমেন্ট ইনস্টিটিউটকে দিয়ে দিলে ভালো হয় স্যার। তাই তারা এই না এই ব্যাপারে একটু না নজর দিবে প্রশ্ন ভুলের ব্যাপারে। না, তারপরে আপনি দেখেন 40 লাখ টাকা পেমেন্ট থেকে 7%, এগুলো কি গাঁজাখুরি না? 40 লাখ টাকা পেমেন্টের উপরে 7%, এটা আমার হাত দিয়ে তো হবে না এই অঙ্ক, আপনি মানে করতে ব্যাপার কি, পারেন। এই যে প্র্যাকটিশনার যে আর্টিকেলশিপ করে, হ্যাঁ, এবং স্যাররা আছে অনেকে, ওই যে প্রাক্তন ধারা ধরুন যেটা লেখা আছে সেটা দিয়ে অঙ্ক করেন। মানে এই ধ্যান ধারণাটা আছে আর কি। স্যার শুধু ইনকাম জি ট্যাক্স স্যার না, এভাবে সব বলে স্যার। সাবজেক্টে এই প্রবলেমটা হচ্ছে স্যার। এটা হ্যাঁ নিয়ে অন্যান্য সাবজেক্টেও স্যার অঙ্কগুলো সলভ করতে গেলে এই প্রবলেম গুলা হ্যাঁ হচ্ছে। এখন গেলে কোনো আপনারা তো আছেন স্যার, এই লেভেলে একটু পরামর্শ যদি আইসিবি কে দেওয়া যায়, যে অন্তত মিনিমাম ভুলগুলা যাতে করা যায় আর কি স্যার। আমরা তো স্টুডেন্টরা বলতে পারি না। হুম। এখন এইগুলা হয় কি, প্রফেশনাল লেভেলে এরা মানে সবাই ব্যস্ত, বুঝছেন? সেটা আছে স্যার, তারপর যদি সবাই ডেডিকেটেড ব্যস্ত। টিচিং স্টাফ থাকে, অন্যান্য প্রফেশন যেমন এসএসসি আইসিএম এ, এরা ডেডিকেট টিচিং স্টাফ থাকে, এখানে যদি এরকম করা যায়, এটা একটা পরামর্শ স্যার আর কি। না, আপনারাও আসেন, আপনাদেরও আসা উচিত, এসে কন্ট্রিবিউট করা উচিত, বুঝছেন? কোনো ব্রেক ট্রেক হবে না আজকে? স্যার একটু দেন break, না হলে কষ্ট হয়ে যায়। ট্যাক্স ক্যালকুলেশনটা করে দিতে রেখে যান। স্যার আমার মনে হয় আর আধা ঘন্টা 40 মিনিট একবারে পড়াই দিয়ে একবারে ছুটি দিলেই তো ভালো হবে। ঠিক না আছে। না স্যার, তাহলে তো কম হয়ে যাবে। কম হয়ে যাবে মানে? উনি বলতে স্যার আধা ঘন্টা পড়াইতে স্যার, তাহলে অনেক কম হয়ে যাবে। 40 মিনিট পড়াইতে বলছি, 40 মিনিট পড়াইলে হয়ে যাবে। না স্যার, না সমস্যা নাই, ভাই, 10 মিনিট ব্রেক আমার দিয়ে শুরু স্যার করি। আমাদের জন্য আমরা কম হবে স্যার। অনেকেই অফিস করে এসে ডাইরেক্ট আপনার ল্যাপটপ নিয়ে বসে গেছি, আমরা গোসল টোসল কিছুই করতে স্যার পারিনি। ব্রেক দরকার স্যার। ব্রেক একটা দরকার আছে স্যার। না না, জি ঠিক স্যার, আছে, একটু এটা ব্রেক আমারও দিয়ে ব্রেক আমাদের দরকার সময় বেশি একেবারে, দেন স্যার। মানে এই ট্যাক্স 5 মিনিট। ক্যালকুলেশনটা করে দিয়ে স্যার ব্রেকে যান। স্যার ক্যালকুলেশন কি এত সোজা? এটা কোথায় দিয়ে লাগবে আধা ঘন্টা? তাহলে ব্রেক দিয়ে দেন স্যার। ঠিক জি আছে, স্যার, আমরা একটা জি ব্রেক স্যার, দিয়ে ব্রেকে দেন। যাই। আমরা একটা 10 মিনিটের ব্রেক যাই, যাই হোক, অঙ্ক তো ধরেন আপনার, এটা আপনার চোখের সামনেই রইলো, অন্তত অঙ্কের একটা পার্ট তো রইলো, তাই না? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। কনসালটেন্সি ট্যাক্সটা কি আলাদাভাবে করতে হবে না, এটা ট্যাক্স? না, ওটা আমরা কম্পেয়ার করব, যে এইভাবে স্ল্যাব রেটে কত আসে আর কাটা আছে কত, হুইচ এভার ইজ হায়ার। টোটাল আর মানে, এটা কি সব মিনিমাম ট্যাক্স যে যেগুলাতে সবগুলোতে এভাবে চেক করতে হবে? হ্যাঁ ওইভাবে চেক করতে হয়। এখন আমরা এখানে করে দেখি মানে কি অবস্থা আসে, তারপরে দরকার হয় ভিন্নভাবে যদি করতে হয় করব, দেখি না কি হয়। হ্যাঁ, 5, 10, 1 লাখ, 4 লাখ, 4 লাখ, 5 লাখ, কত হয়? 5,000 না? 5,000, 40,000, তারপরে পাঁচ 20 লাখের উপর 25%। 20 লাখের উপর 25%, এটা আগামী বছর, এই বছর না। বলছে, আমি শুনছি। ওইখানে কত হবে? 24,50,000 স্যার। 22,50,000। হ্যাঁ, 24,50,000। জি স্যার, 24,50,000। তাতে কত আসে? তাহলে 12,500। আচ্ছা, মোট কত হয়?
তো কত 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 বিয়োগ যাবে? আপনার বিয়োগ যাবে 17 আর হলো 12, 29 নাকি 39, 29 -17 -12 সমান সমান স্যার 15 লাখ। 1,20,000 মাইনাস 1,00,000 ওখানে যে 20,000 হয়ে যাবে না স্যার? 20,000, 20,000 কি? ওই স্যার ইনপুট এসেছে 1,00,000 দিয়ে আসছে আর সাপ্লাই কাটে রাখছে 1,20,000। আরে দূর ভাই, ওই পর্যন্ত তো আমি যাই নাই। ও আচ্ছা। অঙ্ক তো আজকে আজকে তো এইটাই অঙ্ক করেই শেষ হয়ে যাবে, 10টা বেজে যাবে। বুঝতে পারছেন? আপনি ধীরে ধীরে ধীরে। ইম্পোর্ট স্টেজটা তো সেকশন 120, এটা তো 163 কথা বলতেছে স্যার। না, 120টাও 163 আন্ডারে। এটা যোগফল কত হয়? স্যার 8,32,500। কত হয়? 7,86,000 স্যার। দেখেন এইটুক ঠিক আছে কিনা। মানে সে বিনিয়োগ রেয়াত কত পাবে, মানে তার স্যালারি ইনকাম কত, 15.5 লাখ টাকা, এইটার উপরই সে 3%। আর যে বাকি দুইটা, একটা 12 লাখ একটা 17 লাখ, এই দুইটাই হলো 163, মানে মিনিমাম ট্যাক্স। কনসালটেন্সিও মিনিমাম ট্যাক্স, সাপ্লাইও মিনিমাম ট্যাক্স। ওই মিনিমাম ট্যাক্স যেটা, ওটা বাদ দিলে থাকে 15.5 লাখ হলো স্যালারি, ওইটার 3% অথবা প্রকৃত বিনিয়োগ। যদিও কিনছে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র, কিন্তু পাবে 5 লক্ষ টাকার উপরে 15%, যেটা কম। আরো একটা আছে 10 লাখ, তিনটার মধ্যে যেটা কম, তাই না? জি স্যার। স্যার ছোট্ট একটা কনফিউশন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা যতটুকু দেখছি স্যার, ওয়ারাউন্ড বলা যায় স্যার গ্যাজেটেড যারা ফ্রিডম ফাইটার থাকে স্যার। তো স্যার যারা মানে গ্যাজেটেড সবাই কি স্যার ওয়ারাউন্ড এমন তো না স্যার? না, সেটা সত্যি কথা। মানে যদি গুলি না খায় তাইলে হবে না, গুলি খাইতে হবে। তো স্যার এখানে তো জাস্ট বলা আছে যে মানে ভেটেরান গ্যাজেটেড ফ্রিডম ফাইটার্স স্যার, এক্ষেত্রে তো সম্ভবত 5 লক্ষ টাকা স্যার অ্যাপ্লিকেবল হবে না। না, আমরা ধরে নিচ্ছি ওয়ারেন্টের, ওই জন্য ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি। না না স্যার, আপনি টোটাল টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করলেন কেন স্যার? ওই কনসালটেন্সি ট্যাক্স তো আর মিনিমাম ট্যাক্স, ওটা তো আসবে, ওটা কি আসবে? ওটা যদি আবার ট্যাক্স ক্যালকুলেশন করা হয় তাহলে তো ওই যে মিনিমাম ট্যাক্স সেটা মাইনাস হবে না? মাইনাস হবে কেন? আপনাকে নিয়ম হচ্ছে কি, আপনাকে 3 ভাবে অঙ্ক করতে হয়। আপনাকে প্রথমে হলো রেটে ফেলাই অঙ্ক করতে হয়, সেটা করছি। এরপরে আমরা কনসালটেন্সি এবং ওইখান থেকে কি পরিমাণ কাটা আছে ওইটা বিয়োগ হবে। তো আমরা তো বিয়োগে এখনো যাইনি, এখনো যোগেই আছি। ঠিক আছে, সেটাই ব্যাপার আমি বলতেছি। ব্যাপারটা বুঝছেন? তো সেগুলো বিয়োগ করব, এবং এখানে একটা ধারণা পাওয়া যায়। ধারণাটা কি আপনাকে বলি, যে আমার কাছ থেকে ট্যাক্স কাটছে, সাপ্লাই থেকে ট্যাক্স কাটছে মাত্র 1,20,000 টাকা, 1,00,000 এবং 20,000, 1,20,000। তো আমি দেখেন 24,50,000 টাকা 25% স্ল্যাবে পড়ে গেছে। আমি আপনাকে এই অঙ্কটা করাই, তারপরে অঙ্ক ভিন্নভাবেও করাতে পারবো। অঙ্কটা সহজভাবে করাচ্ছি, আপনি বুঝে নেন। অঙ্কটাকে আমি জটিলভাবে আপনাকে প্রেজেন্ট করতে পারি। সেটা হলো আমি স্যালারির উপরে স্ল্যাব মারবো, পরবর্তী স্ল্যাব মারবো হইলো ওই দুইটা, বাকি দুইটাকে মিলে। তাতে অঙ্কের রেজাল্ট একই হবে। কারণ হয় কি, মানে 15.5 লাখ টাকার উপরে যদি মারি, তাইলে ওই যে 15.5 লাখ টাকা আপনার 15% মানে টাচ করে, 20%ও টাচ করে, তার মানে বাকি সবই 25%-এ পড়ে গেছে। কিন্তু ওখানে ট্যাক্স কাটছে কোনোটা 3%, কোনোটা 10%। তো সুতরাং যেটা কাটছে তার থেকে আমার এখানে ট্যাক্স হচ্ছে বেশি। সুতরাং এইটাই হবে ট্যাক্স, এই 8,32,500 টাকাই হবে ট্যাক্স।
এর কারণ বুঝছেন? কারণটা বুঝছেন কিনা? ঠিক জি আছে, স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে আর পারছি। কিন্তু আর যেটা ট্যাক্স বাদ দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল সেটা ডিডাকশন হবে, তবে নেট আরে অফ ট্যাক্স। ডিডাকশন তো রাত 10টায়। ডিডাকশন তো আমি যাব বহু দূর, আপনাদেরকে নিয়ে আমার অনেক দূর যেতে হবে আজকে, 10:30টাও বাজতে পারে। ওকে স্যার। ধীরে ধীরে। স্যার 3 মার্কের একটা অঙ্ক করতে যদি 1 ঘন্টা নিয়ে নেই স্যার, পরীক্ষা তো তাহলে শেষ। ঠান্ডা ঠান্ডা, 10:30 ভাগ দিলে কত হয়? 0.1766। তাহলে নেপাল থেকে কত টাকা আসছে? নেপাল থেকে 25% স্যার। না না, 25% তো আমরা ট্যাক্স করছি, কিন্তু নেপাল থেকে 5 লাখ টাকা কাটছে, তাই না? ও, এখন এক নম্বরে হলো যে নেপাল, টিডিএস হচ্ছে সেখানে 5 লাখ, और 20 লাখ টাকার 17.66 সমান সমান ক্যালকুলেটরে 3,53,200 স্যার। 3,53,200 স্যার। 3,53,200। জি স্যার। আচ্ছা। হুম, তাহলে 3,53,200 টাকার ক্রেডিট পাবে, যেটা যেটা মানে কত আবার বলেন? 3,53,200। 3,53,200। হুইচ এভার ইজ লোয়ার, তার মানে এখান থেকে একটা ক্রেডিট পাবে 3,53,200। আচ্ছা, অন্যরাও করেন এটা, ঠিক আছে কিনা দেখো এখন। ও না, এখান থেকে ইয়ে আছে না, বিয়োগ আছে না, দেখি অঙ্কটা। 20 লাখ আমরা নিছি, 17 লাখ তো। ইন্ডিয়া, আহ, ইন্ডিয়া থেকে 10 লাখ, হুম 17 লাখ না নাকি? স্যার এই নেপাল থেকে স্যার শেয়ার স্কিমে স্যার 20 লাখ টাকা আসলো স্যার, ওর ভিতরে আমরা হচ্ছে স্যার তারপরে না না, আমরা তো ইনকাম নিছি দুইটার হলো মিলে 17 লাখ টাকা। তো শোনেন, এটা হয় নাই। এখন এটা নেপাল বলেন আর ভুটান বলেন, আপনার এটা সব মিলেই কিন্তু ওইটা হবে। মানে নেপাল, আমি একটু কারেকশন করি, নেপাল অ্যান্ড ইন্ডিয়া। এবং 5 লাখ, ও, 5 লাখ টাকা কাটছে হলো নেপাল, আর ইন্ডিয়া কাটছে 1 লাখ, এর মানে টোটাল 6 লাখ টাকা কাটছে। কথা বলি তাহলে করাবো কি? এখান থেকে রাইটে আসবে। আচ্ছা, নেপাল এবং ইন্ডিয়া টিডিএস হয়েছে 6 লাখ, অথবা অথবা 17 লাখ টাকার উপরে। ইনকাম তো 17 লাখ, ইনকাম তো 20 লাখ না। 17 লাখ টাকার 17.66%-এ কত আসে? কত হয় দেখেন তো? 3,220 স্যার। হ্যাঁ, 3,220 স্যার। তাই না? জি স্যার। আমরা যখন 3,200,000, না না, 6 লক্ষ টাকার 17.66% তো, তাই না? না না, 6 লক্ষ না, 17 লাখের উপরে হবে। স্যার 17 লাখ টাকা এখানে তো 20 লাখ টাকা বাংলাদেশ থেকেই আসছিল ওইখানে। হ্যাঁ, দেখি। স্যার নেপাল থেকে ইনকাম স্যার 15,50,000, আর হচ্ছে ইন্ডিয়া থেকে আমরা স্যার। স্যালারি, ওটার কথা বলি নাই।
কিন্তু নেপালে নেপালে একটা ইনকাম ছিল আরে না? 17 লাখ তো জয়েন আছে ইন্ডিয়া বাংলাদেশ মিলে কনসালটেন্সিতে। না না, ওইটা কি বাদ দিয়ে গেছে নাকি? নেপাল থেকে একটা 20 লাখ টাকার অঙ্কটাই ছিল না, ওই 20 তো লাখ? স্যালারি ইনকাম স্যার, ওটা স্যালারি ইনকাম স্যার আনছেন না? ওটা স্যালারি ইনকাম স্যার, ওটা ওই যে স্যালারি ইনকামটা স্যার নেপালের। ও, ওইখান থেকে 5 লাখ টাকা কাটছে, তাই না? জি স্যার। জি স্যার। ও, তাহলে ওইখান থেকে যদি আপনার 5 লাখ টাকা কাটে, তাইলে আচ্ছা, তাহলে এটা দেখেন তো, এটা না বলতেছেন এক মিনিট। আসলে এটা আসলে এই হবে না, দাঁড়ান। নেপাল এবং ইন্ডিয়া হবে না, নেপালটাই করি, ইন্ডিয়াটা করে। নেপাল এবং নেপালের হলো স্যালারি, স্যালারি থেকে ট্যাক্স কাটছে তো, এবং সেইটা হবে না বাংলাদেশের যেটা ওইটা হবে। নেপালের স্যালারি থেকে ট্যাক্স কাটছে 5 লাখ, অথবা 15.5 লাখ টাকা, 17.6 কত হয়? 2,73,730 স্যার। হুইচ এভার ইজ লোয়ার, তাই না? জি স্যার। 2 লক্ষ 73,730। এইটা বিয়োগ হবে, মানে 5 লক্ষ টাকা যে ট্যাক্স কাটছে, 5 লক্ষ টাকা বিয়োগ হবে না। আমরা এখন কি করতে বসছি? আমরা এখন বিয়োগ করতে বসছি, যে তার ট্যাক্স আসছে 7,86,000। এখন এখান থেকে ফরেন ট্যাক্স ক্রেডিট, স্যালারির উপরে যে নেপাল 5 লাখ টাকা কাটছে, আর বাংলাদেশের অ্যাভারেজ রেটে এটার উপরে ট্যাক্স আসে 2,73,730, সুতরাং যেটা কম। এটা গেলো 1 নাম্বার। 2 নাম্বারে আর একটা বিয়োগ হবে, যে ইন্ডিয়া ট্যাক্স কাটছে 1 লাখ টাকা। হুম, তো ইন্ডিয়া যে ট্যাক্স কাটছে 1 লাখ টাকা, 2 নাম্বার, ইন্ডিয়া ইন্ডিয়া এখানে তাদের টিডিএস হচ্ছে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার 10% কাটছে। আর অর অর ইনকাম কত? 10 লাখ টাকা না নাকি? 10 লাখ টাকার ওইটাই তো হবে, তাই না? 10 লাখ টাকা স্যার। 10 লক্ষ টাকা স্যার, 10 লক্ষ টাকা দশ ঠিক আছে। লক্ষ টাকা সতেরো স্যার এখানে দশমিক ছয় ছয় পার্সেন্ট হ্যাঁ, যেটা এক্সপেন্স আছে এটা কি প্রপোর্শনাল মেথডে ভাগ করা যাবে? 10 লক্ষ টাকা না, ইন্ডিয়া থেকে যেটা পাইছে ওটা এগেনস্টে তো আমার কোনো খরচ নাই, এগুলো তো কনসালটেন্সি। তো 10 লাখ টাকাই। ওইটার উপরে 17.66%, কত আসে? 1,76,600। 1,76,600। এর ভিতরে যেটা লোয়ার সেইটা মাইনাস হবে। 1 লাখ টাকা হলো লোয়ার, যেটা কাটছে অথবা আমাদের অ্যাভারেজ রেটে যেটা আসে। হুম, এইটা 3 নাম্বার। এই এখন আসি আপনাদের কথায়, আপনারা যেটা নিয়ে হই হুল্লোড় করতেছেন, যে টিডিএস, বাংলাদেশ টিডিএস। আচ্ছা, বাংলাদেশ টিডিএস যেটা, সেটা হলো সমান, মানে মনে হয় কত হবে? একটা কাটছে 1 লাখ, একটা কাটছে 20,000, আর একটা কত? আর একটা হলো বাংলাদেশের যে কনসালটেন্সি, ওখান থেকে 10% কাটছে। হ্যাঁ টিডিএস হলো আহ, আহ, মানে তিনটা হবে, 2 লাখ প্লাস 1 লাখ প্লাস 20,000 সমান সমান 3,20,000। এটাও বিয়োগ হবে। তিনটা কি কি আমি আপনাকে বলে দিই। বাংলাদেশে কিছু কনসালটেন্সি করছে, সেখান থেকে 10%-এ আন্ডার সেকশন 90, যদিও অঙ্কে ভুল আছে 12%, তো আমরা 10% ধরি, সেখানে 2 লাখ টাকা ট্যাক্স কাটছে। 1 লাখ টাকা ট্যাক্স কাটছে ইম্পোর্ট স্টেজে, আর সাপ্লাই স্টেজে 20,000 টাকা কাটছে। এই মোট হচ্ছে 3,20,000। ঠিক আছে, স্যার একটা ক্লিয়ার? ছোট কোশ্চেন করতে পারি স্যার?
এই এই তিনটা যদি আমরা স্যার বিয়োগ করি, সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র ওখানে স্যার সঞ্চয়পত্রের ইনকাম দেখেন, ধরেন এখানে বললো যে এখানে এভারেজ পারচেস রেটটা করছি 30 ইয়ে লাখ। হবে না স্যার, অ্যাপ্লাই হবে না, না ডাবল ট্যাক্সেশন না রিলিফ থেকে, সঞ্চয়, এখানে তো ডাবল ট্যাক্সেশন রিলিফ নাই, সুতরাং এখানে যেটা কাটতে সেটাই টোটালটাই বাদ দিতে হবে। কোনটার কথা বলছেন? 3,20,000 প্রায় বাদ দিতে হবে, এখানে আবার এভারেজ রেট নাই তো, তাই না তার না না, যেহেতু। এটা তো বাংলাদেশ। হুম। বাংলাদেশ, বাংলাদেশ তিন দেশের স্যার অঙ্ক। এভারেজ রেটটা যখন স্যার আমরা ওই যে 7,86,000 দিচ্ছি, এটা কি 7,86,000 হবে না 8,12,500 স্যার? 8,12,500 হবে, 8,32,500। জি স্যার, 32,500। না না, ইনভেস্টমেন্ট রেয়ার তো আমি পাবোই। মানে ইনভেস্টমেন্ট রেয়ার বাদ দেওয়ার পরেই তো আমার ট্যাক্সটা নির্ধারিত হয়, যে ট্যাক্স কত, ওইটাকে আমাকে অ্যাভারেজ করতে হয়। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে 3 লাখ এটা কত হয় এই স্যার তিন? ব্যালেন্সিং ফিগার থাকে স্যার 92,270। মানে আমার কথা হলো এই তিনটা যে বিয়োগ হবে, এই তিনটা যোগ করলে কত হয়? একটু স্যার 6,93,730 স্যার। কত, 6 লাখ? 93,730। আরে না, ঠিক না, 7,32,270 টোটালি বিয়োগ হবে। কি ভুল বললেন নাকি? যাই হোক, যোগ করে দেখেন, যার যোগ ঠিক আছে। না স্যার, ও ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক 6,93,730 আছে, হয় স্যার। 730, হ্যাঁ, 6,93,730, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। 92,270 নেট ট্যাক্স লাইবিলিটি। জি স্যার। এইটা এইটা 2,73,730 না 775? 730 স্যার। 730, 2,73,730, ঠিক আছে, হ্যাঁ, দাঁড়ান ঠিক আবার আছে স্যার। 15 লক্ষ। ঠিক আছে, ঠিকই আছে স্যার। ঠিকই আছে না? হ্যাঁ, দুই ঠিক লাখ আছে। তিয়াত্তর হাজার সাতশো তিরিশ এটা বিয়োগ করে দেখেন তো কত আসে। 92,230 আছে। 92,000 230। 270 হবে। 70, সরি স্যার। 70। এই অঙ্ক শেষ। এই অঙ্কের দুটি উত্তর। এই মিস্টার ইসলাম, তার টোটাল ইনকাম হচ্ছে 44,50,000, আর তার ট্যাক্স দিতে হবে আরো 92,270। দেখেন এখন অঙ্ক শেষ। 10:30 সময়ও টাকা শেষ। স্যার টিডিএস যেটা বাংলাদেশে স্যার 20,000 টাকা কাটছে, ওইটা একটু বলবেন না আবার স্যার, বুঝে বুঝতে পারে। এই যে এখনই অঙ্ক করে দিই। এই যে কই গেল, এই যে সাপ্লাই কত, সাপ্লাই হচ্ছে 40 লাখ। 40 লাখের 3%-এ আসে কত, 1,20,000 লেস। ইম্পোর্ট স্টেজ। হ্যাঁ, ইম্পোর্ট স্টেজে এআইটি অ্যাট ইম্পোর্ট স্টেজ লেখাই আছে অঙ্কে, যে ইম্পোর্ট স্টেজে যেটা কাইটে রাখছে সাপ্লাইয়ার সেটা বাদ দিয়ে কাটছে নিয়ম অনুযায়ী। অঙ্কটা খুলে অঙ্কের সাথে এখন অ্যান্সারটা মিলিয়ে দেখেন যে আমরা যে করলাম ঠিক আছে কিনা, বা জাস্টিফাইড কিনা, বা কোনো নোট দিতে হবে কিনা। স্যার আইসিবি এখনো ওইটার আনসার দেয়নি আর কি, প্রোভাইড করেনি। ও, এখন আমি আমি মনে করি যে আপনার নোট যত কম দিয়ে পারেন, যেমন এইখানে দেখেন আমি এজিউমিং, মানে মিস্টার ইসলাম ইজ ওয়ারেন্টেড ফ্রিডম ফাইটার। এই যে ওয়ারেন্টেড এই কথাটা আমি দিয়ে দিছি, মানে যুদ্ধাহত। শুধু ফ্রিডম ফাইটার হলে 5 লাখ হবে না, 3.5 লাখ হবে। তো যাই হোক, এত কথা লিখছে, গেজেটেড লিখছে, ফ্রিডম ফাইটার লিখছে, কত কিছু লিখছে, বুঝাইতে চাইছে যে আমি সিএ পরীক্ষার ছাত্র, আমি জানি কিনা যে 5 লাখ টাকা, মানে ফ্রিডম ফাইটার হইলে, গেজেটেড হইলে, ওয়ারেন্টেড হইলে 5 লাখ টাকা, এটা জানি কিনা। এখন হয় কি, এক্সামিনারের মতিগতিও বুঝতে হয় আপনাকে, যে এক্সামিনার আপনার কাছ থেকে কি আশা করে।
বুঝতে পারছি? এখন আপনি আপনার মতো মাতুব্বরি করতে পারেন যে আমি ধরিয়া লইলাম যে তিনি মানে ওয়ারেন্টেড না, তিনি যুদ্ধে কোনো গুলি টুলি খায় নাই, সুতরাং আমি 3.5 লাখ টাকা ধরলাম। তো মানে এক্সামিনার হাতে একটু মাইন্ড করবে আর কি। এরকম আপনি যেটা পারেন এটা অঙ্কেই যদি কাভার করে দিতে পারেন উইদাউট এনি নোট, সবচেয়ে ভালো। স্যার টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মাত্র 7 মার্ক আর 3 মার্ক। সো আমাকে শর্টকাটে করতে হবে আর কি আমাদেরকে, তাই না? হ্যাঁ শোনেন, আপনার 1 নাম্বার কোশ্চেনটা তো আপনার যত বড়, কিন্তু আপনার অ্যান্সার করতে হবে ইয়েস নো ভেরি গুড, মানে ভেরি সিম্পল, 45 দিন 30 দিন, ইয়েস নো। কিন্তু স্যার এইটা আনসার করতে হলে 2 বার 3 বার পড়তে হবে, এখানে টাইম যাবে অনেক। আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন এইভাবে যে একটাতে টাইম বেশি দিয়ে যাবে আর একটাতে টাইম শর্টকাট মেরে আসবেন। 1 নাম্বার কোশ্চেনটা তো পুরো শর্টকাটের উপর দিয়ে যাবে। এটাই হয়, বাস্তবে হয় কি আপনার ঠিকমতো পরীক্ষায় যে পরিমাণ মার্ক থাকে ওই মার্কের অ্যালোকেশন অনুযায়ী টাইম অ্যালোকেশনটা হয় না সর্বক্ষেত্রে, বুঝছেন? যাই হোক, অঙ্কের মানে অ্যান্সার পার্টটা একটু ডিফিকাল্ট। এইখানে আপনাকে উম, একটা নোট দিতেই হবে, সেটা হলো ওই যে 163, যে দুইটা ইনকাম, 163-তে যে দুইটা ইনকাম, ইনকাম দুইটা কি কি জানেন তো? এই যে দেখেন 163-তে আপনার ইনকাম হলো দুইটা, সেই দুইটা কি, সেই দুইটা কত, সেই দুইটা মিলে হলো 29 লাখ টাকা। আগে ছিল 82C, তার মানে এইটা হলো আন্ডার সেকশন 163। 163 মানে মিনিমাম ট্যাক্স। তা মিনিমাম ট্যাক্স এখান থেকে কাটছে কত? আপনার এই এই এখান থেকে আমার কাটা আছে কত? কাটা আছে 3,20,000। টিডিএস আছে 3,20,000, এইটা হলো টিডিএস। ভালো করে খেয়াল করেন। হোয়ারাস আমার ট্যাক্স আসছে 6 লাখ, এই মানে এই স্ল্যাবে 25% স্ল্যাবে, আর কিছু আসছে 20% স্ল্যাবে। তাহলে আমার 10%-এর বেশি তো আমার ট্যাক্স, আমার মানে রেটে চলে আসছে, আমার ট্যাক্স বেশি, যেটাতে ট্যাক্স বেশি আসে। আমার রেটে বেশি আসে না আমার কাছ থেকে যে যা কাটছে সেইটা বেশি, দেখা গেল রেটে রেটে বেশি আসছে। তাহলে রেটে যেহেতু বেশি আসছে এই জন্য আমাকে আর ওই এটা করতে হয় না, এই জন্য আপনাকে কিন্তু এই কালো কালি দিয়ে আমি এই যে দাগ দোগ দিয়ে দেখাই দিছি আপনাকে বোঝানোর জন্য যে আমার যে 82C, আগের আইনের ছিল 82C, এখন 163, এখানে আমার কাছ থেকে কাটছে 3,20,000, কিন্তু আমার ট্যাক্স হয়েছে অনেক বেশি। সুতরাং বেশি হয়েছে তো বেশি, ঠিক আছে, বেশি হয়েছে যেহেতু আমাকে বেশিটা দিতে হবে। এই আর কি। স্যার এরকম স্যার ক্ষেত্রে কি আমরা এক্সামিনে দেখাবো না, যে আসলে তুলনা করে কি দেখাবো না, নাকি না আমরা ডাইরেক্ট এভাবে করে যাব? এইভাবে কারণ আমার তো না, আপনি সময় বাঁচানোর জন্য আপনি এইভাবে করে একটা নোট দিলে কাভার হয়ে যায়। যে একটা নোট যদি দেন, যে দেখা যায় যে আমার 163-র যে মিনিমাম ট্যাক্সের যে ইনকাম সেটা 29 লাখ, তার উপরে ট্যাক্স কাটা আছে 3,20,000 সর্বমোট। হোয়ারাস আমার যে মানে রেগুলার ক্যালকুলেশন যেটা করলাম সেখানে এই ইনকাম 29 লাখ ইনকামটা পড়ে গেছে 20 এবং 25% স্ল্যাবে। 20%-এ পড়ছে সামান্য, 25%ই পড়ছে ম্যাক্সিমামটা। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে রেগুলার রেটে ট্যাক্স আসে বেশি, সুতরাং যে পদ্ধতিতে ট্যাক্স আসে বেশি সেটাই হবে, যার কারণে আমরা টিডিএসটাকে আমরা ইস্যু করলাম না, মানে টিডিএসটাকে ট্যাক্স হিসাবে আর ধরে নিচ্ছি না। এই আর কি। আর একটা কাজ আপনি স্যার করতে একটা পারেন, কোশ্চেন ছিল। আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো যদি পরিশ্রম করেন, দাঁড়ান, সাদা কাগজ বের করে নিই। হ্যাঁ, কি কোশ্চেন? স্যার এক্সপোর্ট ক্যাশ সাবসিডারি যেটা, এটা কি ফাইনাল ট্যাক্স নাকি মিনিমাম ট্যাক্স? ফাইনাল, ফাইনাল, এক্স ওকে স্যার। ফাইনাল। স্যার একটা প্রশ্ন করব স্যার। হ্যাঁ হ্যাঁ, করেন, বলেন। স্যার আমার স্যালারি ইনকাম আর একটা মিনিমাম ইনকাম ট্যাক্সের ইনকাম আছে। এখন দুইটা মিলে আমার ট্যাক্স লাইবিলিটি আসতেছে 25,000 টাকা। তো আমার মিনিমাম ট্যাক্সের ইনকাম হচ্ছে 8,500 টাকা। আর স্যালারি আর বাকি 17,000 হচ্ছে আমার স্যালারি ইনকামের টাকা, মানে লাইবিলিটি, ট্যাক্স লাইবিলিটি। এখন স্যার আমি ইনভেস্টমেন্ট রিবেট নেওয়ার পরে আমার 1,408 টাকা আমার ট্যাক্স লাইবিলিটি আসতেছে। এখন কি স্যার আমার 5,000 টাকা দিতে হবে না 1,408 টাকা দিতে হবে? না, আপনার কোশ্চেন হয় নাই, কোশ্চেনেই ভুল আছে। আপনার যেটা মিনিমাম ট্যাক্স ওইটার উপরে আপনার রিবেট পাবেন না। আপনি তো মিনিমাম পুরো, ট্যাক্স
আপনি তো পুরোটার উপরে রিবেট ক্যালকুলেশন করে বসে আছেন। ও আচ্ছা স্যার, শুধু রেগুলার যে ট্যাক্স আছে সেটার উপরে আমি রিবেট নিতে পারবো? তাহলে এই অঙ্কেই তো লেখা আছে, এই যে এইখানে নিলাম জি কিছু। স্যার, তাহলে বুঝতে এই যে পারছি আপনার স্যার। চোখের সামনে যে টানানো আমার ইনকাম, এই অঙ্কে আমার নাম কি? আমার নাম হলো মিস্টার ইসলাম। আমার ইনকাম কত? 44,50,000। আমি কি 44,50,000-এর 3% আমি বিনিয়োগ রেয়াত পাইছি? না স্যার। তাইলে আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন আর একটা উল্টাপাল্টা কোশ্চেন করতেছেন। ঠিক আছে। স্যার থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পারছি। স্যার যেটা দেখাতে চাচ্ছিলেন সেটা দেখান। দেখাবো কেমন? এই উল্টাপাল্টা কোশ্চেন করে মুড খারাপ করে ফেলে। আচ্ছা, যাই হোক, দেখাতে চাচ্ছিলাম যেটা, সেটা হলো জায়গা খুঁজতেছি, সাদা হোয়াইটবোর্ড মুছতে হবে না। আচ্ছা, যাই হোক, এইখানে যেটুকু জায়গা পেয়েছি এখানে দেখি। আপনি এইভাবে অঙ্কটা করতে পারেন। বাকি থেকে কত? 29 লাখ। না, বাকি হলো 24,50,000, 6,12,000, 24,50,000। 4,50,000, 24 লাখ। তাহলে এই দুইটাতে এই দুইটাতে তুলনা চলবে, সমান সমান কত? সমান সমান হলো 7,00,000, 2,500। 2,500 और टीडीएस 3,20,000, হুইচ এভার ইজ হায়ার? স্যার তাহলে আমরা ওই আপনি যে আগে যে মেথডটা করাই দিলেন আমাদের নর্মালি ওইভাবে করে আমরা নোটে জাস্ট একটা এরকম একটা ক্যালকুলেশন শর্ট করে দিয়ে দিলাম আর কি, যে এটা এত ছিল আর আমাদের মিনিমাম ট্যাক্স এটা আসে হুইচ এভার হায়ার। হ্যাঁ, আর এখন যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন। এইভাবে করাটাই বেশি যৌক্তিক। এইভাবেই ঠিক আছে মনে হচ্ছে। হ্যাঁ, না, এইভাবেটা মানে এইটা রেশনাল, এই পদ্ধতিতে করা, কারণ মিনিমাম ট্যাক্স। এইভাবে স্যার, জি স্যার, এইভাবে যে ফাইনাল সেটেলমেন্টে যেটা আছে না, ওইটা আমি এক জায়গায় প্র্যাকটিস করছিলাম আপনার এই মেথডটাতে। তো এইখানে দেখলাম যে এই ক্যালকুলেশনটা সুন্দর আসে, এরকমই আসে রেশনাল। না, ফাইনাল করলে তো আলাদা করতেই হবে, এটা তো সেমিফাইনাল। জি স্যার। স্যার ফরেন এক্সচেঞ্জ গেইন নিয়ে একটা কোশ্চেন করতে পারবো? না না, এখন এই আজকে যেগুলো হয়েছে এইটার মধ্যে সীমাবদ্ধ থাকেন। ওকে। দেখেন, আজকে যতগুলো পড়ানো হলো আপনার রেসিডেন্ট, নন রেসিডেন্ট, ডাবল ট্যাক্সেশন ট্রিটি বা ফরেন ট্যাক্স ক্রেডিট, তারপরে আজকে যে অঙ্কটা আমরা মানে করলাম, মানে এবারের পরীক্ষার 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বরটা তো তেমন কোনো অঙ্ক ছিল না, তাই না? 1 নম্বরটাতে হয়ে গেল। না না স্যার, ছিল না স্যার এক নাম্বার। ভালো স্যার, আমাদের আইডিয়া হইলো। হ্যাঁ, আমাদের আইডিয়া হলো, ওই আইডিয়া হচ্ছে আইডিয়া যে হলো, রাইট। আমরা হ্যাঁ, তো 3-4 বছর কোশ্চেন গুলো সব সলভ করলে স্যার আমরা করতে পারবো ভালোভাবে। সেইটাই তো আমাকে আইন মানে তো পড়া আছে আমাদের, কিন্তু নিয়ম কানুন গুলো একটু ভালোভাবে দেখলে আগের তো ইনকাম ট্যাক্স বই ছিল তো অনেক অঙ্ক করানো থাকতো, কিন্তু হুম আজকাল কেউ ইনকাম ট্যাক্স, আপনি একটা ইনকাম ট্যাক্স বই লেখেন, প্র্যাকটিক্যাল অঙ্ক দেওয়া থাক। এখন পর্যন্ত বাজারে একটা বই নাই যাতে প্র্যাকটিক্যাল অঙ্ক করা আছে, বিজনেস বা ইন্ডিভিজুয়াল বই তো পড়া নাই। হুম 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 হুম। আগে বই ছিল দেওয়ান নজরুল ইসলামের ভালো বই লিখছিল, তারপরে ছিল এই আমরা যখন পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তারপরে এখানে পরবর্তী পর্যায়ে আরো অনেক বই ছিল যেটা অনেক অঙ্ক টঙ্ক করা ছিল, এখন হ্যাঁ, অঙ্কগুলো আর করাই নাই। সেইটাই। বই লিখলে তা চলবে ভালো, আর এমনি প্র্যাকটিক্যাল অঙ্ক দিয়ে বই লেখেন তা চলবে, এটা দরকার আছে স্যার। হুম, ঠিক আছে, যদি আজকে আর কোনো কোশ্চেন না, আজকে তো অনেক পেরেশানি গেছে, তো সুতরাং আর যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিই আজকের মতো। আগামী ক্লাসে আপনাদের আবার দেখা হবে, আগামী ক্লাসে আমাদের ট্রান্সফার প্রাইসিং। টপিক্সের বাইরে